আচ্ছা, স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ স্যার। ওকে। ওকে, ঠিক। তো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে মূলত আমাদের ভারতবর্ষের বুকে যে রেন গেজের রেকমেন্ডেশন কি কি আছে। কারণ কি না, তার কারণ হচ্ছে যে এন্টায়ার ক্যাচমেন্ট এরিয়া জুড়ে বা বিস্তীর্ণ ভূখণ্ডে কোনো একটা পার্টিকুলার জায়গাতে যে একটা রেন গেজ যদি থাকে, সেই রেন গেজটা সেই গোটা জায়গাটার তো এই কতটা পরিমাণের বৃষ্টিপাত হচ্ছে সেটার অ্যাকচুয়াল পিকচারটা রিফ্লেক্ট করতে পারে না। কারণ কি, কারণ দেখলাম আমাদের ভারতবর্ষের যে বৃষ্টিপাতের প্যাটার্ন সেটা স্পেশিয়াস স্পেশিও টেম্পোরালি ইরেগুলার, অর্থাৎ স্থান ভেদে এবং সময় ভেদে বিভিন্ন রকমের ইরেগুলারিটি আছে সেখানে। আমাদের ভারতে অ্যাভারেজ 118.3 সেন্টিমিটার যে রেনফল হয়, অ্যানুয়াল অ্যাভারেজ রেনফল, তার 50% রেনফল ইফেক্টিভলি 15 দিনের মধ্যেই সংঘটিত হয়। অর্থাৎ পিক বর্ষাকালের মধ্যেই সেটা মোস্ট অফ দ্য টাইম দেখতে পাই। অর্থাৎ 54 সেন্টিমিটার বৃষ্টিপাত 365 দিনের বছর হলে 15 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে। রেস্ট অফ দ্য 350 ডেজে বাকি 54 সেন্টিমিটার বৃষ্টিপাত অ্যাভারেজে হয়। এছাড়া কি দেখলাম না, আমাদের নর্থ ইস্টার্ন স্টেটে, সেভেন সিস্টার স্টেট গুলোতে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের ওয়েস্টার্ন রিজিয়নে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তাদের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য। তো স্বাভাবিকভাবে আমার যদি একটা বড় ক্যাচমেন্ট থাকে, সেই বড় ক্যাচমেন্টে কতটা পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতটা শুধুমাত্র এইখানে এ পয়েন্টে যদি একটা রেন গেজ আমি ইনস্টল করি, সেই রেন গেজটা অ্যাকচুয়ালি আমায় এই গোটা এরিয়াতে কতটা বৃষ্টিপাত হয়েছে সেটা রিফ্লেক্ট করাতে পারবে না। ওকে, রিফ্লেক্ট করাতে পারবে না। সেই জন্য আমাকে একটা নেটওয়ার্ক অফ রেন গেজেস প্রোভাইড করতে হবে। নেটওয়ার্ক মানে কি, একটা জাল বিন্যাস তৈরি করতে হবে, যাতে এইখানে আরেকটা রেন গেজ ধরো, এইখানে আরেকটা রেন গেজ প্রোভাইড করলাম, এইখানে আমি আরেকটা রেন গেজ প্রোভাইড করলাম। সো প্রত্যেকটা রেন গেজে কিছু পরিমাণ বৃষ্টিপাত কালেক্ট হবে আফটার এনি স্টর্ম। কোনো ঝড় হওয়ার পরে, ঝড় বৃষ্টিপাত হওয়ার পরে সেখানে চারটে স্টেশনেই কিছু পরিমাণের রেনফল কালেক্ট হবে। সো প্রত্যেকটা রেনফলের যে প্রাপ্ত রেন ফলের যে এস্টিমেট ডেপথ, সেই ডেপথের নিরিখে আমি এন্টায়ার জায়গাটার অ্যাকচুয়াল অ্যাভারেজ গড়পড়তা কত বৃষ্টিপাত হয়েছে সেটাকে এস্টিমেট করতে পারবো বা প্রেডিক্ট করতে পারবো। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে আমরা যত বেশি সংখ্যক রেন গেজ এই এন্টায়ার জায়গাটাতে ইনস্টল করতে পারবো, তত বেটার আমাদের রেজাল্ট হবে। তার মানে আমাদের রেজাল্টের অ্যাকিউরেসি ডিপেন্ড করছে নাম্বার অফ রেন গেজেস টু বি ইনস্টলড ওভার দ্যাট ক্যাচমেন্ট এরিয়া। একটা রেন গেজ হলে আমরা যে ভ্যালুটা পাবো অ্যাজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ রেনফল ওভার দ্যাট পার্টিকুলার ক্যাচমেন্ট, যদি দুটো বা তিনটে বা চারটে বা পাঁচটা, more the number of the rain gauges, more accurate the result will be. ওকে, সেই জন্য আমরা একটা রেন গেজের নেটওয়ার্ক ইনস্টল করে থাকি। একটা রেন গেজ বা একটা স্টেশন, রেনফল মেজারিং স্টেশন, এন্টায়ার এরিয়াতে বৃষ্টিপাতের ফলে যে ভ্যালুটা আমাদের মেজার করে দেয়, দ্যাট ইজ কল্ড পয়েন্ট রেনফল ডেটা। ওকে, আরেকবার এবং বলুন। কোনো একটা পার্টিকুলার রেন গেজ বা স্টেশন, রেনফল মেজারিং স্টেশনে একটা বৃষ্টি হওয়ার পরে, স্টর্ম ইভেন্টের পরে যে পরিমাণ ভ্যালু
রেনফলের যে পরিমাণ ভ্যালু আমরা পাই, দিস ইজ বেসিক্যালি পয়েন্ট রেনফল ডেটা। কেন পয়েন্ট রেনফল ডেটা? কারণ এই সার্বিকভাবে এই যে এরিয়া যার উপরে স্টর্ম ইভেন্ট হয়েছে, সেই ঝড়ের ইভেন্ট হওয়া সেই এরিয়াটার রেসপেক্টে আমার রেনফল স্টেশনটা একটা বিন্দুর মতো। এবং এই যে গোটা জায়গাটা যার উপরে বৃষ্টিপাতটা হয়েছে, এই জায়গাটার উপর যে বৃষ্টিপাতের বিন্যাস, দিস ইজ কল্ড এরিয়াল রেনফল। ওকে, কারণ বৃষ্টিপাতটা হয়েছে এই গোটা জায়গাটা জুড়ে, এই গোটা এরিয়াটা জুড়ে বৃষ্টিপাত হয়েছে, কিন্তু সেখান থেকে আমি একটা রিফ্লেকশন পাওয়ার চেষ্টা করছি যে গোটা জায়গাটাতে কতটা বৃষ্টিপাত হয়েছে থ্রু দিস পয়েন্ট রেনফল ডেটা। বুঝতে পারলাম? ওকে, নাও তাহলে দুটো জিনিস এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারিছি। এক নম্বর হচ্ছে রেন গেজ স্টেশনে প্রাপ্ত ভ্যালু হচ্ছে পয়েন্ট রেনফল ডেটা, এবং দু নম্বর হচ্ছে মোর দ্য নাম্বার অফ রেন গেজ মোর দ্য অ্যাকিউরেট রেজাল্ট উইল বি। ফ্যাক্ট। এইবারে এই বিষয়টাকে আমরা কিভাবে ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করব, ম্যাথামেটিক্যালি রাদার স্ট্যাটিস্টিক্যালি কিভাবে এক্সপ্রেস করব। একটা জিনিস ভাবো, সেটা হচ্ছে যদি এই জায়গাটার উপরে আমার বৃষ্টিপাত হয়, তাহলে বৃষ্টিপাতের পরিমাণ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হবে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হবে অর্থাৎ কি না, বৃষ্টিপাতটা সার্বিকভাবে এই গোটা এরিয়ার উপরে সুষমভাবে বন্টিত হবে না, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। সুষমভাবে বন্টন হবে না স্বাভাবিকভাবেই। কারণ অনেক সময় আমরা যেমন ধরো এরকম ঘটনার তো আকছার দেখা যায় যে পুরন্দরপুরে বৃষ্টি হচ্ছে অথচ আমোদপুরে বৃষ্টি হচ্ছে না বীরভূমে। বীরভূম জেলার যদি আমি সার্বিক ক্ষেত্রফলের কথা ভাবি, তাহলে বীরভূম ডিস্ট্রিক্টের এরিয়া কত কারুর কোনো ধারণা আছে? এরিয়া অ্যারাউন্ড 4545 স্কোয়ার কিলোমিটার। ওকে, অ্যারাউন্ড 4545 স্কোয়ার কিলোমিটার। সো বীরভূমেরই বিভিন্ন প্রান্তে যখন বর্ষাকালে বৃষ্টি হয়, এক জায়গায় বৃষ্টি হচ্ছে আর এক জায়গায় বৃষ্টি হচ্ছে না, কাজে কোনো একটা রেন গেজের থ্রু দিয়ে ধরো আমি অ্যাকচুয়াল রিফ্লেকশনটা মেজার করতে পারবো না। হেন্স আমরা কি করছি না, এই যে ধরো কোনো একটা স্টর্ম ইভেন্ট, যেটাকে আমি ঝড় বাদলা বলছি, সেটাকে আমরা ইংরেজিতে বলছি স্টর্ম ইভেন্ট। ওকে, সো কোনো একটা স্টর্ম ইভেন্ট, স্টর্ম মানে ঝড়, ইভেন্ট হচ্ছে ঘটনা, তো ঝড়ের পরে এ এই রেন গেজ স্টেশন, এই রেনফল মেজারিং স্টেশনে আমার P1 অ্যামাউন্টের রিডিং আমরা পাচ্ছি। বি স্টেশনে ধরো আমরা পেয়েছি P2, সি স্টেশনে আমরা পেয়েছি ধরো P3, এবং ডি স্টেশনে আমরা ধরো রিডিং পেয়েছি P4। এইবারে আমার কাছে প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটা হলো যে আমি এই চারটে স্টেশনে ডিফারেন্ট ডিফারেন্ট রেনফলের এস্টিমেট পেয়েছি, রেনফলের মেজারমেন্ট পেয়েছি। এবারে আমার জিজ্ঞাসা হচ্ছে যে তাহলে এই গোটা এরিয়াটাতে এই ঘটনাটার ফলে গড়ে কতটা বৃষ্টিপাত হয়েছে, সেটা যদি আমি বার করতে চাই, তাহলে আমার কাছে সব থেকে ইজিয়েস্ট মেথড কি হতে পারে বার করার? চারটেকে সিম্পলি নিউমেরিক্যালি অ্যাভারেজ করে দেওয়া, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু এটাও আমরা অলরেডি বুঝতে পারছি যে যদি আমরা চারটিকে সিম্পলি নিউমেরিক্যালি অর্থাৎ গাণিতিকভাবে গড় বার করে নিই, তাহলে সেই যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটার মাথা মুন্ডু কিছু নাও থাকতে পারে। কারণ কি, কারণ বিভিন্ন জায়গায় একবারে সম্পূর্ণরূপে ভিন্ন পরিমাণের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক? সম্পূর্ণ হ্যাঁ। বিভিন্ন পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হয়েছে, বিভিন্ন পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, কাজেই আমি শুধুমাত্র বীজগাণিতিক ভাবে যদি তাদেরকে যুক্ত করে গড় বার করি, সেটা অ্যাকচুয়াল রেজাল্ট দেবে না। এবং এই কথাটাও সত্য যে আমি যদি মাঝখানে আরো দুটো রেন গেজ ইনস্টল করতে পারতাম, তাহলে আমি যে ভ্যালুটা এই চারটে রেন গেজ থাকার কারণে পেয়েছি, তাহলে তাদের থেকে অপেক্ষাকৃত আরো বেটার ভ্যালু আমি পেতাম, বা যেটা আরো রিয়ালিস্টিক ভ্যালু আমি পেতাম 6টা রেন গেজ থাকার কারণে। এটাও সত্য। হ্যাঁ স্যার। তাহলে এইবারে রেনফল, তাহলে এইবারে রেনফলের যে বিবিধতা, সেইটাকে আমি স্ট্যাটিস্টিক্যালি ক্যাটার করার জন্য দুটো ফ্যাক্টর আমাদের এখানে ইন্ট্রোডিউস করানো হয়। এক নম্বর হচ্ছে মিন রেনফল, ঠিক আছে? এটার আমি নাম দিলাম সে ফর এক্সাম্পল ই স্টেশন
অ্যান্ড দিস ইজ এফ স্টেশন। এবং এইগুলোকে আমি স্পেশালি মার্ক করছি কারণ এইগুলো সিস্টেমে যদি আমি ইন্ট্রোডিউস করাতাম তাহলে আমার কাছে কি রকমের বেটার রেজাল্ট আসতো সেটার নিরিখে, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি প্রেজেন্ট হচ্ছে এবিসিডি দিস ফোর্স, ওকে, দিস ফোর, ওকে। নাও mean rainfall, so mean annual rainfall, so mean annual rainfall, mean annual rainfall টা কি হবে তাহলে? so this is let us suppose p bar, so what is p bar? যেটা আমরা সব থেকে ইজিয়েস্ট ওয়েতে পেয়েছি p1 প্লাস p2 প্লাস p3 প্লাস p4। আমি যাবতীয় ঘটনা যা কিছু বলবো সেটা এই উদাহরণটার রেসপেক্টে বলবো, ঠিক আছে? p1 প্লাস p2 প্লাস p3 প্লাস p4 ডিভাইডেড বাই কি হবে? 4 হবে, নাম্বার অফ রেন গেজেস, ফ্যাক্ট। হ্যাঁ স্যার, ঠিক তাহলে আছে। তাহলে আমি যদি পি বার কে ম্যাথামেটিক্যালি এইভাবে লিখি যে সামেশন অফ পি আই, আই ইজ ইকুয়ালস টু 1 টু এম ডিভাইডেড বাই এম, যেখানে এম ইজ ইকুয়াল টু নাম্বার অফ রেন গেজেস, ওকে, নাম্বার অফ রেন গেজেস। দেখো এই জিনিসটাকে কি আমি এভাবে লিখতে পারি? হ্যাঁ স্যার, লেখা যায়। ওকে, তাহলে এইটা গেল গড় বার করার গল্প। এই কনটেক্সটে সেকেন্ড যে ভদ্রলোক আসবেন তার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমি ফিজিক্যালি, ঠিক আছে, উদাহরণের হিসেবে যদি ব্যাপারটাকে আমি বোঝার চেষ্টা করি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সেই ফ্যাক্টর যে আমাকে এইটা বুঝতে সাহায্য করে বা যার ভ্যালুর থ্রু দিয়ে আমরা এইটা বুঝতে পারি যে গড় ভ্যালু, দ্য অ্যারিথমেটিক মিন, এই যে গড় ভ্যালুর থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিডিং, এক একটা স্টেশনে, প্রত্যেকটা স্টেশনে যে ইন্ডিভিজুয়াল রিডিং আমি পাচ্ছি সেইটা আমার এই গড় ভ্যালু থেকে কতটা আলাদা, বুঝতে পারলাম? তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেসিক্যালি a statistical data or tool that helps us in understanding যে how different individual data from the mean or average data, ঠিক আছে? তার মানে আমি যদি খুব সহজে বলতে পারি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান যত কম হবে আমার অ্যাভারেজ ভ্যালুর তত কাছাকাছি থাকবে আনুষঙ্গিক ইন্ডিভিজুয়াল ডেটাগুলো। ক্লাসে একজন ছাত্র 50 পেল এবং আরেকজন ছাত্র 90 পেল, তাহলে তাদের গড় কত? 70। এবং আরেকজন ছাত্র ধরো 60 পেল, তাহলে তিনজনের গড় কত? 66.66। এবার আমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সরি, আমি তাহলে এবার এক একটা ছেলে যে 50 পেয়েছে সে আমার ইন্ডিভিজুয়াল যে গড় পড়তা মার্ক 66 পয়েন্ট সামথিং তার থেকে 16 ঘাট দূরে, যে 60 পেয়েছে সে খুব কাছাকাছি, আর যে 90 পেয়েছিল সে 66.66 থেকে আরো কিছুটা দূরে। তার মানে কি হচ্ছে? তার মানে আমি বলতে চাইছি যে যদি আমার এইটা যদি মিন রিডিং হয়, মিন রিডিং এর ভ্যালু পি বার, রিমেনিং যে রিডিং গুলো আছে, রিমেনিং যে ডেটা পয়েন্ট গুলো আছে, সেই রিমেনিং ডেটা পয়েন্ট গুলো যদি আমার মিন রিডিং এর খুব কাছাকাছি থাকে তাহলে এই ক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কম হবে। কিন্তু আমার যদি মিন রিডিং এখানে একটা রয়েছে এবং মিন রিডিং থেকে আমার ইন্ডিভিজুয়াল ডেটা পয়েন্ট গুলোর রিডিং হিউজ ডিস্টেন্সে আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু যথেষ্ট পরিমাণে হাই হবে এবং সেখান থেকে আমরা এটা বুঝতে পারবো যে আমার মিন রিডিং এর যে অ্যাকসেপ্টেন্স বা প্রপার রিফ্লেকশন ফর দ্যাট সেট অফ ডেটা পয়েন্ট ইজ নট গুড এনাফ, ঠিক আছে? এটা মানে যদি আমি একবারে সাদা বাংলায় বলার চেষ্টা করি, বলো কিছুটা আইডিয়া হলো হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অল অ্যাবাউট? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অ্যাকচুয়াল বক্তব্যটা কি সেটা কি মানে কিছুটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে।
নাও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে ফর্মুলা ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা এক্সপ্রেস করি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে এক্সপ্রেস করা হয় সিগমা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য এখানে সিম্বল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সাফিক্স m-1 দ্যাট ইজ ইকুয়াল টু আন্ডার রুট, ওকে, আন্ডার রুট summation 1 to m pi minus p bar তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই m-1। ওকে, যখন একটা অঙ্ক করব তখন এটা বিষয়ে আর একটু ডিটেলস ক্লিয়ার হবে, বাট আপাতত দিস ইজ দ্য ফর্মুলা ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, নাও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার হলো আরেকটা এরপরে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা শুধু সিগমা নাকি সিগমা সাফিক্স m-1? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সাফিক্স m-1 এই কনটেক্সটে, ঠিক আছে। এর থেকে ডিটেলসে বলতে গেলে স্ট্যাটিস্টিক্স রিলেটেড একটু টার্মিনোলজি চলে আসবে। না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই ক্ষেত্রে সিগমা-1, বাট ইন রিয়ালিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা সিগমা দিয়ে এক্সপ্রেস করি, বাট এইখানে আমরা m-1 এর রেসপেক্টে নেবো, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কিছু ক্যাটাগরি আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, sigma suffix m-1. Now, then comes coefficient of variation. Coefficient of variation. Coefficient of variation, যেটাকে আমরা CV দিয়ে ডিনোট করি। So what is CV? CV is basically 100 into sigma m-1 upon p bar. ठीक है, 100 into sigma m-1 upon p bar. This is coefficient of variation. Now, এই তিনটে ফ্যাক্টর আমাদের খুব প্রয়োজনীয়। এইবারে আমরা এইখানে যে ফিগারটা নিয়ে আলোচনা করতে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমার এন্টায়ার ক্যাচমেন্টের মধ্যে 4টে রেন গেজ মেজারিং স্টেশনস রয়েছে, রেনফল মেজারিং স্টেশনস রয়েছে। তো সেই 4টের নিরিখে আমরা যে ভ্যালুটা পেয়েছি 6টা দিলে আমি কতটা বেটার ভ্যালু পেতাম। হেন্স উই আর অ্যাডমিটিং যে আমরা যে ভ্যালুটা পেয়েছি দ্যাট হ্যাজ সাম রিলায়েবিলিটি ইস্যু, তার মানে কিছু পরিমাণ এরর সেখানে ইনহেরেন্টলি প্রেজেন্ট রয়েছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ওকে, কারণ আমরা যখনই এটা স্বীকার করে নিচ্ছি যে আরো দুটো রেন গেজ স্টেশন পেলে আমরা আরো একটু বেটার অ্যাকিউরেট রেজাল্ট পেতাম, দ্যাট মিনস হোয়াট, we know that whatever the results we are getting having a little bit of error, so what percentage of error we are focusing on that only. ঠিক আছে, কতটা এরর পেয়েছি আমরা আমরা সেটা নিয়েই বোদার্ড, কারণ এটা তো আমরা অ্যাডমিটই করে নিচ্ছি যে 4টের জায়গায় 6টা হলে আরো রেজাল্টটা বেটার পেতাম, ফ্যাক্ট। সো আমরা এবার যেটা বার করব যে পার্সেন্টেজ অফ এরর, দিস ইজ হোয়াট উই আর ইন্টারেস্টেড ইন ক্যালকুলেশন। আমরা ইন্টারেস্টেড হচ্ছি যে কতটা পার্সেন্টেজ এরর আমরা পাচ্ছি উইথ দ্য গিভেন সেট অফ অ্যারেঞ্জমেন্ট যেটা আমাদের রয়েছে, তার বেসিসে আমরা কত পার্সেন্টেজ এরর পাচ্ছি। হেন্স epsilon is the allowable degree of error, allowable degree of error. epsilon দিয়ে আমরা ডিনোট করি allowable degree of error in estimation or in estimate of rainfall. এখানে আমরা সব সময় একটা কথা বলছি, ইন এস্টিমেট। এস্টিমেট শব্দটা জড়িত হচ্ছে সেখানে যেখানে উই আর নট সার্টেন, আমরা নিশ্চিত নই যে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অ্যাকচুয়ালি। যেমন বীজগণিত বা পাটিগণিতের অঙ্ক করার সময় আমরা 60 কিলোমিটার বেগে একটা ট্রেন যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যে অঙ্কগুলো করতাম সেখানে আমরা একটা নির্দিষ্ট উত্তর বার করতাম। এখানে আমরা নির্দিষ্ট উত্তরের নিরিখে আমরা যেতে পারবো না, বলতে পারবো না, কারণ গোটা ঘটনাটাই হচ্ছে প্রকৃতির খেয়ালে চলে, গোটা ঘটনাটার মধ্যে একটা অনিশ্চয়তা আনসার্টেনিটি রয়েছে, ঠিক আছে, এবং গোটা ঘটনাটার মধ্যে একটা ইরেগুলারিটি রয়েছে। ইরেগুলারিটি মানে অসামঞ্জস্যতা রয়েছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা গোটা ঘটনাটাকে আমরা পিন পয়েন্টেড একটা ডেফিনিট অ্যান্সারের রেসপেক্টে প্রকাশ করতে পারবো না, সেই জন্য আমরা অলওয়েজ ইউজ করি এস্টিমেট শব্দটা। ওকে, সো অ্যালাউয়েবল ডিগ্রি অফ এরর ইন এস্টিমেট অফ রেনফল।
তো কি বলা হয় না n is equals to cv divided by epsilon whole square. So what is the n? N is the optimal number of rain gauge. Okay, n is the optimal number of rain gauge. চলো এর একটা উদাহরণ দেখা যাক। So these are the formulas that we shall be using now. ঠিক আছে, এর একটা ইলাস্ট্রেশন এবার আমরা দেখি। তো এতটুকু অবধি যতটা বলার বিষয় সেটা একটু মানে ডাইজেস্ট করে নাও, আমরা একটা প্রবলেমের থ্রু দিয়ে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। n equals to কি দিলেন লাস্টে? n is equals to cv upon epsilon তার হোল স্কয়ার, এটা লিখলাম। ঠিক আছে, তো চলো এবার অঙ্কটা শুরু করি। কি বলেছে অঙ্কে? প্রথমে বলেছে এ ক্যাচমেন্ট হ্যাজ 6 রেন গেজেস এ বি সি ডি ই। ঠিক আছে, তার মানে কি আমি যদি সহজ করে এখানে বলার চেষ্টা করি যে দিস ইজ মাই ক্যাচমেন্ট। ওকে, সো এই ক্যাচমেন্টে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই ছটা রেন গেজে রয়েছে, এই ছটা জায়গাতে রেন গেজ রয়েছে। সো এ বি সি ডি ই এন্ড এফ। ওকে, সো এই ছটা রেন গেজ রয়েছে। এই ছটা রেন গেজে বার্ষিক কত পরিমাণের রেনফল রেকর্ড হয়েছে সেটা এখানে বলা আছে। এ স্টেশনে কতটা রেনফল রেকর্ড হয়েছে? 82.6। ওকে, বি স্টেশনে কতটা রেনফল রেকর্ড হয়েছে? 102.9। সি স্টেশনে কতটা? 180.3। ডি স্টেশনে কতটা? 110.3। ই স্টেশনে কতটা? কারেন্ট চলে গেছে। ওকে, সো 110.3। ই কত? 98.8। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। সরি সরি, ভিজিবল। সো ই কত? ই হচ্ছে 98.8। ঠিক আছে, এন্ড এফ কত? 136.7। ইউনিট কি? ইউনিট এখানে বলা আছে সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার। সো এইবারে আমাদের প্রথম টার্গেট কি হবে? আমাদের প্রথম এবারে আমাদের কি বক্তব্য রেখেছে? এবারে এই হচ্ছে আমার প্রেজেন্ট সিচুয়েশন, এটা হচ্ছে আমার প্রেজেন্ট সিচুয়েশন। বলেছে যে ফর এ 10% এরার ইন দ্য এস্টিমেশন অফ দ্য মিন রেনফল, আমি যদি চাই আমার যে মিন রেনফল আছে সেই মিন মানে গড় মিন রেনফলটা যদি 10% এরারের মধ্যে থাকতে হয়, তাহলে ক্যালকুলেট অপটিমাম নাম্বার অফ স্টেশনস ইন দ্য ক্যাচমেন্ট। তাহলে আমায় কতগুলো আমার ক্যাচমেন্ট এরিয়াতে কতগুলো স্টেশন থাকার প্রয়োজন। ওকে, আমার যদি এরার 10% এর মধ্যে থাকতে হয় তাহলে আমার কত পার্সেন্ট কতগুলো নাম্বার অফ রেন গেজ স্টেশনের প্রয়োজন, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। ওকে, সো প্রথম স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে ক্যালকুলেট মিন রেনফল পি বার। সো ক্যালকুলেট পি বার। সো হোয়াট ইজ পি বার? পি বার কত হবে? স্যার 118.6। 118.6। হ্যাঁ, 110.3 plus 98.8 plus 136.7 divided by 6, 118.6 সেন্টিমিটার। সেকেন্ড পয়েন্ট কি?
সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 কি হবে? স্টেপ 2 কি হবে? স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বার করা। সিগমা m minus 1। সো হোয়াট ইজ সিগমা m minus 1? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? কি করে করতে হবে? পেরেছো করতে? না স্যার করিনি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা কি ছিল? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা কি ছিল? সিগমা m minus 1 ইজ আন্ডার রুট সামেশন অফ পি মাইনাস pi minus p bar তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই m minus 1। ওকে, সো আমি যদি এটাকে ফিজিক্যালি লিখি কি হবে? একটা বড় আন্ডার রুট দিতে হবে, দিলাম। ওকে, আচ্ছা, পিআই কত? 82 পয়েন্ট ফর এ স্টেশন 82.6। সো কি হলো? 82.6 মাইনাস 118.6 তার হোল স্কোয়ার প্লাস ফর বি স্টেশন 102.9 minus 118.6 তার হোল স্কোয়ার প্লাস 180.3 minus 118.6 তার হোল স্কোয়ার প্লাস 110.3 minus 118.6 তার হোল স্কোয়ার প্লাস 98.8 minus 118.6 তার হোল স্কোয়ার প্লাস 136.7 minus 118.6 তার হোল স্কোয়ার। ওকে, হোল ডিভাইডেড বাই কতগুলো রেন গেজে রয়েছে? 6 minus 1। ওকে, সো দিস ইজ এন্টায়ার ফ্যাক্টর। আর কত এলো অ্যান্সার বলো? কেউ ক্যালকুলেটর প্রেস করো, কত আসছে? কত আসছে বলো? কত? কি করতে পারলে? দেখো, ইট শুড বি কামিং 35.04 সেন্টিমিটার। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে এত। নাও নেক্সট পয়েন্ট কি আমরা ক্যালকুলেট করব? স্টেপ 3। স্টেপ 3 তে কি বার করেছি? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, that is CV. So how to calculate CV? How to calculate CV? 100 into sigma m minus 1 divided by p bar. এটা ছিল ফর্মুলা। So coefficient of variation CV is equals to 100 into sigma into m minus 1. Sigma m minus 1, sorry, কত? 35.04 divided by p bar. P bar কত? 118.6। So কত আসছে? সুরজ কত আসছে? 29.55. Thank you. 29.55. Okay, so this is my CV. নাও এবারে আমার কাছে কি প্রশ্ন আছে? এবারে আমার কাছে প্রশ্ন হলো যে আমার প্রয়োজন 10% এরর, দেন আই নিড টু ফাইন্ড আউট দ্য অপটিমাম নাম্বার অফ রেন গেজেস। ওকে, অপটিমাম নাম্বার অফ রেন গেজেস such that আমার 10% এরর হয়। সো হাউ টু ফাইন্ড আউট অপটিমাম নাম্বার অফ রেন গেজ? অপটিমাম নাম্বার অফ রেন গেজ কি করে পাই? এইভাবে। সো এইখানে আমার সিভি কত এসেছে? সিভি এসেছে 29.55। এরার কত দরকার আমার? এরার দরকার 10%, দ্যাট ইজ 10। ওকে, তার হোল স্কোয়ার কত আসে? দেখো 8.73, অ্যারাউন্ড 9। পূর্ণ সংখ্যা নেব, নেক্সট হায়ার ডিজিট, সো 9। হেন্স optimum number of rain gauges, optimum number of
rain gauges is 9. ওকে, আমরা কতগুলো প্রোভাইড করেছি, কতগুলো রেন গেজ আমরা প্রোভাইড করেছি? 6টা স্যার। 6টা। তাহলে দাস the number of additional rain gauges required, কটা additional number of rain gauges required? 9 minus 6, তিনটে। that is equal to 3. তাহলে কি বললাম না, যদি আমার 10% allowable এডারের মধ্যে আমার রেজাল্টটাকে থাকতে হয়, তাহলে আমার 9টা রেন গেজ প্রয়োজন। তাহলে এবারে যদি আমি আরেকটা প্রশ্ন করি যে উইথ দ্য এক্সিস্টিং সেটআপ, আমার কাছে যে বর্তমানে সেটআপ আছে, অর্থাৎ যে 6টা রেন গেজ রয়েছে, সেই 6টা রেন গেজের ভিত্তিতে আমি যে ভ্যালুটা পাচ্ছি, সেই ভ্যালুটার এরর কত, আমি প্রশ্ন করতেই পারি। তাহলে অ্যাট প্রেজেন্ট যে 6টা নিয়ে আমি সিস্টেমটা চালাচ্ছি, সেই সিস্টেমটার এরর কত আছে। তাহলে যদি আমি এই প্রশ্নটা রাখি অ্যাডিশনালি, তাহলে আমি কি লিখবো? দিস ইজ দ্য এপসিলন মানে পার্সেন্টেজ অফ এরর এক্সিস্টিং, এখানে এক্সিস্টিং ex, so how much? This is basically cv upon under root m. এবার যদি কেউ বলো যে m আর এটা কি করে এলো, তাহলে কি করে এলো না, m is equals to cv by epsilon existing তার হোল স্কোয়ার। ঠিক, তাহলে epsilon existing is equals to cv under root m. ওকে, রুটটাকে তোলার জন্য এই সাইডে স্কোয়ার রুট করলাম, তারপরে বজ্রগুণ করে নিলাম। ঠিক আছে, সো তাহলে সিভি কত? সিভি হচ্ছে 29.54, এম কত? 6টা, 6 কত আসছে, ভাগ করো, কত আছে? স্যার 12.05। 12.05%। তার মানে কি, যে অ্যাট প্রেজেন্ট উইথ দ্য এক্সিস্টিং সেটআপ যে ভ্যালুটা আমরা পাচ্ছি, দ্যাট হ্যাভ 12.5% এরর, 12.05% এরর। যদি আমরা আরো 3টে অ্যাডিশনাল রেন গেজ বসাই, তাহলে আমাদের যে অ্যাকিউরেট ভ্যালুটা পাবো, সেটা কম্পারেটিভলি আরো অ্যাকিউরেট, কারণ সেখানে এররের পরিমাণটা 10%। সো ব্যাপারটা কি উপলব্ধি স্তরে এলো? হ্যাঁ স্যার এসেছে। স্যার লাস্ট আওয়ারে যে আপনি ওই ইয়েটা বার করেছিলেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওই জায়গাটা একটু দেখান প্লিজ, মানে এটারই পার্সেন্ট। এখানেই করে দিচ্ছি আরেকবার। সিগমা m-1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করব। সিগমা m-1 এর বক্তব্যটা কি? বক্তব্যটা হচ্ছে সামেশন অফ i টু m pi মাইনাস p বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই m-1, এটা হচ্ছে বক্তব্য। এটাকে আমি নোটেশনাল ফর্মে লিখেছি। তাহলে আমি যদি বিস্তৃতি করি, তাহলে বিস্তৃতিতে কি পাবো? বিস্তৃতিতে আমি পাবো pi এর ভ্যালু গুলো কত কত ছিল বলো? pa তে কত ছিল? স্যার এটা হয়ে গেছে, তার পরের স্টেপটা চাই। আচ্ছা, পরের স্টেপটা চাইছো, চলো দেখি তাহলে। বলো কোন জায়গাটা? কোন জায়গাটা বলো? স্যার এটা হয়ে গেছে, তারপর আপনি স্যার সিভিভি কিছু বের করেছিলেন না, ওটা? হ্যাঁ সিভি, এই তো সিভি। হ্যাঁ স্যার কোন দিকে দেখতে CV পাচ্ছি না। হ্যাঁ স্যার আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে CV টা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে স্যার, থ্যাংক ইউ। চলো, ওকে। তো এতক্ষণ অবধি যা হলো, তার ভিত্তিতে একটা প্রশ্ন আমাদের কাছে এখনো রয়ে গেল, যে তাহলে এটা তো গেল রেন গেজ নেটওয়ার্কের প্রবলেম, মানে 6টা থাকলে কত হবে, 9টা থাকলে কত হবে ইত্যাদি, কত পার্সেন্ট এরর হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের যেটা মুদ্রা প্রশ্ন, যে এই যে 6টা
রেন গেজ স্টেশন নিয়ে আমরা কাজ করেছি, 6টা রেন গেজ স্টেশন নিয়ে আমরা কাজ করেছি, তার ভিত্তিতে আমি যদি জিজ্ঞেস করি আপনাকে যে স্যার আমার এই ক্যাচমেন্ট এরিয়ার ইফেক্টিভ রেনফল ভ্যালিউটা কত, তাহলে আমি কি উত্তর দেবো? আমরা কিন্তু এই প্রশ্নটাকে এখনো অ্যাড্রেস করিনি। ফ্যাক্ট, আমরা অ্যাড্রেস করেছি 4টের জায়গায় 6টা নিয়ে কাজ করলে কতটা ভালো রেজাল্ট পেতাম, 6টার জায়গায় 9টা নিয়ে কাজ করলে কতটা ভালো রেজাল্ট পেতাম। কিন্তু যেটা মেন প্রশ্ন যে আমার তাহলে বীরভূম জেলার কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এই 4টে রেন গেজ স্টেশনে, এই রিডিং আমি পেয়েছি, সেই ভ্যালুটা কত? যার উত্তর আমি একটু আগে বললাম যে যদি আমি 4টে ভ্যালুকে সোজা সাপটা যোগ করে 4 দিয়ে ভাগ করি বা 6 দিয়ে ভাগ করে গড় ভ্যালুটা নিই, বীজগাণিতিক গড়টা নিই, তাহলে সেটা খুব একটা আদর্শ রিপ্রেজেন্টেশন নয়। তাহলে করব কি? ফ্যাক্ট, তাহলে এই ক্ষেত্রে আমাদের 3টে মেথড ইউজ করার কথা জেনারেলি সাজেশন আসে, সাজেস্টেড রাদার। কি কি? The first method is arithmetic mean method. Arithmetic mean method. So what is arithmetic mean method? যেটা মানে সব থেকে ইজিয়েস্ট অ্যাপ্রোচ, যে 4টে বা 6টা যতগুলো রেন গেজ স্টেশনে রেনফলের ভ্যালু আমি পাচ্ছি সেগুলোকে নাও, সোজা সাপটা গড় করো। ঠিক আছে, এটা হচ্ছে একটা উপায়। সেকেন্ড, this is Thiessen polygon method. Thiessen polygon method. Okay, Thiessen polygon method. And the third one is isoheitel method. Isoheitel method. Okay, so 3টে method normally suggested হয়. Among them, this is not preferable, and this is most accurate method. So এখান থেকেও একটা সিম্পল এমসিকিউ চলে আসে যে which method is most accurate, that is the isoheitel method. Okay, now let us start one by one. Arithmetic mean method আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ আমি অলরেডি ভার্বালি বললাম অনেকবারই যে অ্যারিথমেটিক মিন মেথড কি না, যতগুলো আমি ভ্যালু পেয়েছি সেগুলোকে সিধা সাপটা যোগ করব, নিয়ে তার গড় বার করব, পাটিগাণিতিক গড়। নাও উই ডাইরেক্টলি জাম্প ইনটু Thiessen polygon method. ঠিক আছে, সো হোয়াট ইজ Thiessen polygon method? চলো Okay, so Thiessen polygon method এ আমরা কি করি মূলত? Thiessen polygon method. Thiessen polygon method এ আমরা যেটা মূলত করার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাদের যে ক্যাচমেন্ট এরিয়াটা রয়েছে, সো দিস ইজ মাই ক্যাচমেন্ট এরিয়া। সো যে ক্যাচমেন্ট এরিয়াটা রয়েছে সেইখানে বিভিন্ন লোকেশনে, কথাটা কেটে যাচ্ছে। এখন ঠিক আছে? এখন ঠিক হলো স্যার। ওকে, তো সেইখানে বিভিন্ন লোকেশনে, ধরো এ বি সি, ওকে, এই যে প্রত্যেকটা বিভিন্ন লোকেশনে যে সে পয়েন্ট গুলো রয়েছে এ বি সি ডি, প্রত্যেকটা পয়েন্টের রেন গেজ গুলো একটা নির্দিষ্ট এরিয়ার
একটা নির্দিষ্ট ইনফ্লুয়েন্স এরিয়ার বৃষ্টিপাতকেই নিজের অবটেইনড ভ্যালুতে দর্শায়। ওকে, মানে এ ভ্যালু, এ পয়েন্টে যে রেন গেজটা বসানো আছে সেটা হয়তো এই ক্যাচমেন্ট এরিয়ার একটা নির্দিষ্ট একটা ইনফ্লুয়েন্স জোন, যে এই অঞ্চলটার ভ্যালুটারই যথার্থ রিপ্রেজেন্টেশন দিতে পারবে। সিমিলারলি বি, এইটা হয়তো তোমার এই ক্যাচমেন্ট এরিয়ার একটা নির্দিষ্ট অংশেরই বৃষ্টিপাতের যথেষ্ট অ্যাকচুয়াল ভ্যালুটাকে রিফ্লেক্ট করাবার ক্ষমতা রাখে। ঠিক আছে, সিমিলারলি আমি যদি ইয়ের কথা ভাবি, সি এর কথা ভাবি, তো সি ধরো আমার এই ক্যাচমেন্ট এরিয়াটার একটা নির্দিষ্ট অংশেরই কি বলবো যে বৃষ্টিপাত হয়েছে সেটাকে প্রপারলি রিফ্লেক্ট করায়। সিমিলারলি ডি তে যে আমার রেন গেজ টা রয়েছে, সেই ডি এর রেন গেজ অংশটা আমার হয়তো এতটা অংশের যে এরিয়ার এই এতটা এরিয়াল রেনফল, সেই এতটা এরিয়াল রেনফলের প্রপার রিপ্রেজেন্টেশন ঘটায়। ঠিক আছে, তো আমি আবার বলেছি, আমি এবার দুটো টার্ম ইউজ করতে থাকবো গ্র্যাজুয়ালি। এক নম্বর হচ্ছে পয়েন্ট রেনফল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ এরিয়াল রেনফল। সো এ পয়েন্টে যে পয়েন্ট রেনফল আমরা অবটেইনড হচ্ছে, সেই পয়েন্ট রেনফলটা বেসিক্যালি একটা সার্টেন জায়গারই এরিয়াল রেনফলের রিপ্রেজেন্টেশন, প্রপার এরিয়াল রেনফলের রিপ্রেজেন্টেশন। সিমিলারলি বি তে যেটা রয়েছে সেটাই যে ব্ল্যাক ডিমার্কেশন এরিয়াটা রয়েছে, সেই ব্ল্যাক ডিমার্কেটেড এরিয়াটার এরিয়াল রেনফলের প্রপার রিপ্রেজেন্টেশন। সিমিলারলি সি এর ক্ষেত্রেও তাই, ডি এর ক্ষেত্রেও তাই। তো এইবারে আমরা থিসেন পলিগন মেথডে কি করি, আমরা থিসেন পলিগন মেথডে রেসপেক্টিভ রেন গেজ গুলোর ইনফ্লুয়েন্স এরিয়াটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। সে ইনফ্লুয়েন্স এরিয়াটাকে একটা প্রপার প্রেসক্রাইবড ফরম্যাটে, প্রপার প্রেসক্রাইবড ফরম্যাট কেন না, কারণ থিসেন একটা যে ফরম্যাট বলে দিয়ে গেছে সেইভাবে আমরা গোটা এরিয়াটাকে ডিমার্কেট করে এক একটা রেন গেজের জন্য যে প্রপার ইনফ্লুয়েন্স এরিয়া, সেই ইনফ্লুয়েন্স এরিয়ার রিফ্লেক্ট করানোর চেষ্টা করি। ঠিক আছে, এবারে আমি এই এরিয়াটাকে যেমন সি স্টেশন, সে ফর এক্সাম্পল সি স্টেশনের জন্য আমি যদি এই সি স্টেশনের যে ইনফ্লুয়েন্স এরিয়াটা কি করে পাবো সেটা থিসেন আমায় বলে গেছে। ডি স্টেশনের জন্য আমার এই এরিয়াটা কিভাবে আমি ইনফ্লুয়েন্স এরিয়াটা কিভাবে পাবো সেটা থিসেন পলিগন মেথডের সাহায্যে আমরা বার করবো। সো হোয়াট আর দ্য প্রাইমারি স্টেপস দ্যাট উই নিড টু বি following? Point number 1, পয়েন্ট নাম্বার 1 কি বলেছে থিসেন পলিগন? 1 নম্বর, draw the catchment area, draw the catchment area to a scale and mark rain gauges on it, or mark rain gauge stations on it. ওকে, প্রথমে কি বললাম, প্রথমে হচ্ছে আগে ক্যাচমেন্টটাকে আঁকো, আঁকার পরে একটা নির্দিষ্ট স্কেলে আঁকো এবং সেখানে কোথায় কোথায় আমরা রেন গেজ স্টেশন গুলো রেখেছি সেইটাকে প্রপারলি মার্ক করো। পয়েন্ট নাম্বার 2 কি বলেছে, জয়েন each stations by straight lines to create a triangulated network, ওকে। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে স্টেশনগুলোকে একে অপরের সঙ্গে সরল রেখায় যোগ করো। কেন? যাতে করে একটা জাল নেটওয়ার্কের একটা জাল তৈরি হতে পারে। ঠিক আছে, সো এদেরকে সরল রেখায় যোগ করো যাতে একটা ট্রায়াঙ্গুলেশন ফর্ম হয়। স্টেপ নাম্বার 3 কি বলেছে? স্টেপ নাম্বার 3 বলেছে, draw
perpendicular bisector, perpendicular bisector on each side of triangle and extend them to meet other bisectors and catchment boundary ওকে কি বলেছে না বলেছে এই যে আমরা একে অপরের সঙ্গে যুক্ত করলাম এই অবস্থায় আমরা কি করব না এই অবস্থায় এই প্রত্যেকটা বাহুর থেকে আমরা একটা করে লম্ব সমদ্বিখণ্ডক টানবো ওকে সো আমরা একটা লম্ব সমদ্বিখণ্ডক টানবো তাহলে এইখানে সিডি বাহু এই সিডি বাহুর উপরে কি করব একটা লম্ব সমদ্বিখণ্ডক টানলাম ওকে সিবি বাহুর উপরে একটা লম্ব সমদ্বিখণ্ডক টানলাম ওকে এডি বাহুর উপর একটা লম্ব সমদ্বিখণ্ডক টানলাম ওকে বিডি বাহুর উপর একটা লম্ব সমদ্বিখণ্ডক টানলাম ঠিক আছে তো প্রত্যেকটা লম্ব সমদ্বিখণ্ডক কত দূর অবধি এক্সটেন্ডেড হবে যতক্ষণ না পর্যন্ত তারা হয় ক্যাচমেন্ট বাউন্ডারিকে নইলে আরেকটা অন্য লম্ব সমদ্বিখণ্ডককে হিট করছে বা মিট করছে ঠিক আছে সো এইটাকে আমি বাড়াতে থাকলাম এইখানে গিয়ে হিট করলো ওকে ভেরি গুড তাহলে আমি রিমেনিং পোর্শন সরি সো এতটুকু অংশ তার মানে সিমিলারলি আমি এই যে ইয়েটা রয়েছে এই লম্ব সমদ্বিখণ্ডকটাকে কি টার্গেট হয় এটা ক্যাচমেন্ট বাউন্ডারিকে অথবা এইখানে যতক্ষণ না পর্যন্ত এটা হিট করছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বাড়িয়ে যাব সো আমি এখানে আরো কিছু দূর যদি বাড়াই তাহলে আমি দেখবো ক্যাচমেন্ট বাউন্ডারিকে আমার মিট করে গেছে সো আমি যদি এখন বলি যে আমার সি এই রিজিয়নটার এই ওকে নাও আমি যদি এখন বলি যে আমার এই যে রিজিয়নটা রয়েছে যেটা আমি এখন মার্ক করছি ওকে দিস রিজিয়ন this is the influence zone of my C রেন গেজ স্টেশন ওকে অর্থাৎ আমার সি এই পয়েন্টে যে রেন গেজটা রয়েছে সেই রেন গেজটা মুখ্যত আমার যে এই এরিয়াটা রয়েছে সেই এরিয়াটার এরিয়াল রেনফলের প্রপার রিপ্রেজেন্টেশন করছে ওকে সিমিলারলি আমার ডি তে যে রেন গেজটা রয়েছে সেই ডি তে থাকা রেন গেজটা আমার মুখ্যত এই যে অংশটা রয়েছে এই অংশটা যে রয়েছে এই অংশটার এরিয়াল রেনফলটাকে আমার প্রপারলি প্রেজেন্ট করছে ঠিক আছে সো দিস ইজ হাউ উই ডেভেলপ বুঝতে পারলাম হ্যাঁ স্যার বুঝতে পারছি ওকে এবারে এইটাকে আমরা একটা ম্যাথমেটিক্যাল অঙ্কের সাহায্যে মানে আরেকবার ডিটেলসে দেখি ঠিক আছে ওয়েট নাও তো এই অঙ্কটা দেওয়া ছিল তোমাদের কি বলেছে a catchment is approximated as a square of side 10 kilometer okay that means what এই যে আমার কাছে yes and an isosceles triangle of height 7.5 kilometer ঠিক আছে so this is the actual figure of my catchment
যে ক্যাচমেন্টটা আমার এক একটা বাহুর okay, এক একটা বাহু কত না 10 কিলোমিটার, 10 কিলোমিটার, ঠিক আছে, এটাও 10 কিলোমিটার। ওকে, নাও আইসোসেলেস ট্রায়াঙ্গেল, সো আমি এটা মনে মনে ডট দিয়ে জয়েন করে নিলাম, ঠিক আছে। আর এই হাইটটা কত, এই হাইটটা 7.5, 7.5 কিলোমিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্যাচমেন্ট এরিয়া। ওকে, আর কি বলা আছে, আর বলা আছে ওকে, আর বলা আছে এই যে এ বি সি ডি ই, এই যে 5টা পয়েন্টে আমার কত কত রেনফল হয়েছে, 5টা পয়েন্টের রেন গেজ গুলোতে কি কি ডেটা আমার রিফ্লেক্টেড হয়েছে সেগুলো এখানে বলে দেওয়া আছে। বি পয়েন্টে যে রেন গেজটা রয়েছে সেই রেন গেজে কত পরিমাণ ভ্যালু দেখাচ্ছে 32, ওকে, 32 মিলিমিটার রেনফল হয়েছে। সি পয়েন্টে যে রেন গেজটা রয়েছে সেখানে 37, ডি তে 40, ই তে 30 এন্ড এ তে 23 মিলিমিটার রেনফল কালেক্টেড হয়েছে। নাও আমার কি টার্গেট, আমার টার্গেট হচ্ছে যে ফাইন্ড আউট যে কি বলবো অ্যাভারেজ রেনফল ওভার দ্য পার্টিকুলার এরিয়া বাই থিসেন পলিগন মেথড। তো ফার্স্টে বলেছে ড্র দ্য থিসেন পলিগন এন্ড ফাইন্ড দ্য মিন প্রেসিপিটেশন ওভার দ্য ক্যাচমেন্ট। ওকে, তো কিভাবে করা হবে, প্রথম স্টেপ কি ছিল, প্রথম স্টেপ কি ছিল, ক্যাচমেন্টে এঁকে স্যার নেওয়া। মেন ক্যাচমেন্টে এঁকে নেওয়া, ক্যাচমেন্ট এখানে প্রপার স্কেলে এঁকে নেওয়া, অলওয়েজ রিমেম্বার প্রপার স্কেলে। ওকে, সো আমার প্রপার স্কেলে আঁকা রয়েছে ধরো, তাহলে ক্যাচমেন্ট আঁকা হলো। এরপরে সেকেন্ড টার্গেট কি, সেকেন্ড টার্গেট বাই হচ্ছে স্টেশন গুলো জয়েন করতে হবে স্ট্রেট লাইনে। এখানে কি সমস্ত স্টেশন পরস্পরের সঙ্গে জড়িত, কয়েকটা স্টেশন যুক্ত হয়ে আছে বিকজ এরা ক্যাচমেন্টের বাউন্ডারিতেই রয়েছে, ঠিক, ক্যাচমেন্টের বাউন্ডারিতেই রয়েছে, এটাই আমার ক্যাচমেন্ট। এর আগের বার আমি ইন্টারনাল লোকেশনে প্লেস করে দিয়েছিলাম, কিন্তু এখানে এটা বাউন্ডারিতেই রয়েছে, কাজে কিছু কিছু একে অপরের সঙ্গে যুক্ত। আমি এটাকে প্রপার, কিন্তু এটা কি একটা প্রপার ত্রিভুজের আকারে হয়েছে, হয়নি স্যার, ভালো করে লক্ষ্য করে দেখো তো, আমি ইচ্ছা করলে এদেরকেও যুক্ত করতে পারতাম। ওকে, এরাও যুক্ত করলাম, আমি এখানেও একটা ত্রিভুজ বানাতে পারি, পারি তো, এখানেও আমি একটা ত্রিভুজ বানাতে পারি। সো এবারে আমি বলতো এই বি ক্যাচমেন্টের, এই সরি এই বি পয়েন্টের কাছাকাছি সন্নিহিত অংশে এ তে, ই তে এবং ডি কে পরস্পরের সঙ্গে যোগ করে ত্রিভুজাকৃতির নেটওয়ার্ক বানিয়ে ফেলেছি। সি বি ডি ইটসেলফ আর একটা ট্রায়াঙ্গুলার নেটওয়ার্কের মধ্যে পড়ে গেছে। ই এই স্টেশনটা বিইডি এই ট্রায়াঙ্গুলার নেটওয়ার্কের মধ্যে পড়েছে, তার সঙ্গে ই এই ট্রায়াঙ্গুলার এই স্টেশনটা বিইএ এই ট্রায়াঙ্গুলার নেটওয়ার্কের মধ্যেও পড়েছে। ওকে, কোনো ডাউট, সেকেন্ড পয়েন্ট কি ছিল, সেকেন্ড পয়েন্ট ছিল জয়েন ইচ স্টেশনস বাই স্ট্রেট লাইনস টু ক্রিয়েট এ ট্রায়াঙ্গুলেটেড নেটওয়ার্ক, তাই না, টু ক্রিয়েট এ ট্রায়াঙ্গুলেটেড নেটওয়ার্ক। আর আমার এইখানে রেনগেজ গুলো কোথায় ছিল, রেনগেজ গুলো ছিল ক্যাচমেন্ট বাউন্ডারির ভেতরে, বাট এখানে আমার যে প্রবলেমটা আমরা এখন আলোচনা করছি সেইখানে কি হচ্ছে না, রেনগেজ গুলো কোথায় রয়েছে, ক্যাচমেন্টের বাউন্ডারিতে। বলো, কোনো বক্তব্য নাই গো? না স্যার বক্তব্য নেই আপনি। বাই দ্য ওয়ে স্যার, এটা Okay. কি আমাদেরকে খাতাতে লিখতে হবে ছবিটা? হ্যাঁ, এটা প্যারালালি করতে থাকো, নইলে অসুবিধায় পড়বে।
ঠিক আছে? হ্যাঁ স্যার। এছাড়াও রেকর্ড হচ্ছে, এটা এটা রেকর্ডিংটা একটু সিরিয়াসলি দেখো, যদি এখানে পুরোটা নাও গ্রিপ করতে পারো, এটা রেকর্ডিংটা সিরিয়াসলি দেখো। এনিওয়ে, সো আমার এর পরে টার্গেট কি হলো না, রেন গেজ গুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দেওয়া, যাতে কিনা একটা ট্রায়াঙ্গুলেটেড নেটওয়ার্ক ফরমেশন হয়। সো আমি সেটা করলাম কিভাবে না, বি আর ই কে জুড়ে দিলাম, আর বি আর ডি কে খাতায় কলমে এখানে আরেকটা স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিলাম। ঠিক আছে? এইবারে সেকেন্ড টার্গেট, সেকেন্ড টাস্ক কি হচ্ছে না, এই যে ট্রায়াঙ্গুলেটেড নেটওয়ার্কটা আমরা পেয়েছি, যে ত্রিভুজগুলো আমরা বানিয়েছি, সেই ত্রিভুজগুলোর এক একটা বাহু থেকে আমরা কি করব, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে এবি ভ্যালু, এবি বাহুর মিড পয়েন্ট থেকে আমরা কি করব, মিড পয়েন্ট থেকে আমরা একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, তাই তো? ওকে, ঠিক আছে, আঁকলাম। সিমিলারলি এ ই বাহুর ওপর কি করব, আর একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। এটা মোটামুটি মিড পয়েন্ট, তাই তো? এটা এখান থেকে আর একটা মিড পয়েন্ট থেকে যদি আমি আঁকি লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে, আঁকা হলো। তারপরে কে রয়েছে, তারপরে রয়েছে বিই বাহু। এই বিই বাহুর উপরেও একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। সো বিই বাহুর উপরেও একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম, এবং দেখতে পাবো আমরা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলেই এটা হবে, যে এরা এই জায়গাটাতে মিট করে গেছে। ওকে, লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। ওকে, সিমিলারলি আর কে কে আছে, বিসি, এই বাহুটার উপরেও একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। কালার চেঞ্জ করলে ভালো হতো কি? হ্যাঁ স্যার, হালকা কালারটা লাগ- চেঞ্জ করুন, ওটা খুবই লাইট বোঝাচ্ছে। আচ্ছা, ডার্ক নিন, ডার্ক সামথিং। এটা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো, হলো। আর কে রয়েছে, এই বাহুটাও রয়েছে, এই বাহুর উপরেও একটা লম্ব সমদ্বিখণ্ডক টানতে হবে। টানলাম, টানলাম। আর কে, এই বাহুটাও রয়েছে কানেক্টেড, এই ট্রায়াঙ্গুলার নেটওয়ার্কের মধ্যে এই বাহুটাও পড়ছে, একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর। ওকে, টানা হলো। তাহলে এইবারে আমার প্রথম প্রশ্ন, তো এই যে কাজগুলো করা হলো, তাহলে এইবারে আমি যদি ফার্স্ট প্রশ্ন করি যে স্যার আমাকে একটা কেউ বলে কোশ্চেন ছিল। দেবে, বলো। স্যার মাঝে যে আপনি ওই ডায়াগোনালটা পার্পল কালার দিয়ে যে এঁকেছেন, ওটা কি মানে কিছু দরকার আছে? আমার সেকেন্ড পয়েন্টটাকে মনে করো, সেকেন্ড পয়েন্টে আমি কি বলেছি, এক নম্বর সেকেন্ড পয়েন্টে বলেছি জয়েন ইচ স্টেশনস বাই স্ট্রেট লাইন টু ক্রিয়েট এ ট্রায়াঙ্গুলেটেড নেটওয়ার্ক। ওকে, আমার প্রত্যেকটা স্টেশনকে আমি এরূপে জয়েন করব যাতে কিনা একটা তিন কোণা নেটওয়ার্ক তৈরি হয়, ট্রায়াঙ্গুলেটেড নেটওয়ার্ক। ওকে, সো এবার দেখো, আমি যদি এই পার্পল কালার দিয়ে এই রেখাটা না টানতাম, সে ফর এক্সাম্পল আমি এই রেখাটা উড়িয়ে দিলাম, ওকে, এইখানে কোথাও তিন কোণা জোন তৈরি হচ্ছে? না স্যার। আমি যদি এই রেখাটা উড়িয়ে দিলাম, তাহলে কি আমার কোথাও তিন কোণা জোন তৈরি হচ্ছে? আমি এখান থেকে যদি একটা তিন কোণা লেখা টানি, তবেই তো আমার এখানে ট্রায়াঙ্গুলেটেড নেটওয়ার্কটা কমপ্লিট হচ্ছে। বুঝতে পারলাম? সেই হ্যাঁ জন্য স্যার। আমি এটাকে মনে মনে যোগ করলাম এখানে। সিমিলারলি এখানেও আমি যোগ করলাম। তুমি কোশ্চেন করতে পারতে যে আপনি এখান থেকেও তো টানতে পারতেন, আমি এখানে একটা টানলেই আমার মানে আমার অবজেক্টিভ ফুলফিল হয়ে যায়। সিই কে যোগ করলেন না কেন, ইউ মাইট হ্যাভ আস্কড, তাই না? বিডি কে কেন হ্যাঁ স্যার। বললাম, আমি বিডি কে যোগ করে দিলাম, কারণ বিডি কে বা বিডি আর সি ই দুটোকেই যোগ করলাম না কেন, এটা তুমি জিজ্ঞেস করতে পারতে। ফ্যাক্ট। এবার এখানে দুটো প্রশ্নের উত্তর দুভাবে দেওয়া যায়। এক নম্বর হচ্ছে, বিডি যোগ করার ফলে সিই কে আলাদা করে যোগ করার প্রয়োজন হয়নি, কারণ আমার অলরেডি ট্রায়াঙ্গুলেশন কমপ্লিট হয়ে গেছে, তাই না?
আমি যদি বিডি কে জয়েন করে দিই তাহলে অলরেডি আমার ট্রায়াঙ্গুলেশন কমপ্লিট হয়ে গেছে। আর সি থেকে ই এর ডিস্টেন্সটাও অনেকটা বেশি আছে, তো আমি এই সাইডের হেল্পটাই নিয়ে নিয়েছি, বিকজ একটা পয়েন্ট থেকেই আমি গোটা নেটওয়ার্ক থেকে ডিল করতে পারবো। যাই হোক, সো এইবারে আমার ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের কাছে, যে আমাকে কেউ একজন বলো যে হোয়াট ইজ দ্য ইনফ্লুয়েন্স এরিয়া অফ স্টেশন বি। আমার বি স্টেশনের ইনফ্লুয়েন্স এরিয়া কত সেটা আমায় একটু কেউ বলো, আমি ডিমার্কেট করব। স্যার এ বি তে যেখানে বাইসেক্ট করেছে ওইখান থেকে যে লাইনটা যাচ্ছে। আচ্ছা, আমি তার আগে আমি একটু লাইন নামকরণ গুলো করে দিই, তাহলে সুবিধা হবে। ওকে, নামকরণ যদি আমি করি তাহলে এরকম ভাবে নামকরণ করতে পারি। 1 নম্বর, ওকে 1, ওকে চলো 1, বাবা this point is 1, ওকে। এই পয়েন্টের নাম দিলাম 2, ওকে। এই পয়েন্টের নাম দিলাম 3, এই পয়েন্টের নাম দিলাম 4, this is 5, this is 5, this is 6, this is 7, this is 8, okay, so this is my case. এইবারে আমাকে কেউ বলো যে আমি ইয়ে করতে চাইছি, কি বলে, বি এই স্টেশনটার ইনফ্লুয়েন্স জোন বার করতে চাইছি, কতটা হবে ইনফ্লুয়েন্স জোন? 1 to 4 1 2 4 6 5। 1 2 4 6 5, সাথে বিটাও হবে। থ্যাংক ইউ, সাথে বিটাও হবে। এতটুকু? না স্যার পুরোটাই। আর পুরোটাই স্যার ওই 5টাও কভার হবে। 6 to 5 ওটা পুরোটাই তো হবে। আচ্ছা, তাহলে এবারে বলো এ পয়েন্টের কতটা আমার ইনফ্লুয়েন্স জোন? এ পয়েন্টের ইনফ্লুয়েন্স জোন কতটা হবে? 1 2 3 1 1 2 3। 1 2 3, হ্যাঁ এ এটা 1 1 2 3 এ। 3, ঠিক টানলাম? ঠিক বললাম? ঠিক করলাম কি? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে সিমিলারলি যদি আমি সি এর দেখি, সিটা তো খুব ইজি, তাই না? সিটা তো খুব ইজি, এতটুকু। সি কত? আচ্ছা বলো সি কত? স্যার অলরেডি তো কত করা হবে? যাবে। হ্যাঁ 5 6 8 সি। 5 6 8 সি, তাই তো? তাহলে এরকম ভাবেই টানা যাক। ওকে, এইটা হচ্ছে এর ইনফ্লুয়েন্স জোন, ঠিক আছে। চলো এইবারে তাহলে এক এক করে কাজ সারা যাক। প্রথম কাজ কি সারবো? এবার হচ্ছে প্রত্যেকটার এরিয়া আমি ক্যালকুলেট করব, ঠিক আছে। মানে এ তার ইনফ্লুয়েন্স জোন কত, বি তার ইনফ্লুয়েন্স জোন কত, সি তার ইনফ্লুয়েন্স জোন কত, ডি তার ইনফ্লুয়েন্স জোন কত, ই তার ইনফ্লুয়েন্স জোন কত। তো প্রত্যেকটার আমি ইন্ডিভিজুয়ালি ইনফ্লুয়েন্স জোন বার করব। ওকে, সো এটা হচ্ছে আমার তারপরের স্টেপ। এবার প্রত্যেকটা ইনফ্লুয়েন্স জোন আমরা এক এক করে বার করতে থাকি। চলো শুরু করো। প্রত্যেকটা ডেটা তোমাদের কাছে গিভেন, বলো কি করে বার করবে। প্রথম আমরা যেটা বার করতে চাইছি, সেটা হচ্ছে যে এ 1
2, 3. A, 1, 2, 3, A. Okay, so this is the area. This is the area symbol. Area of this, how much? কি করে বার করব? Huge task. কি করে বার করব? আমি তোমাদের জন্য এই জায়গাটাকে আরেকটু পরিষ্কার করে দিচ্ছি। স্যার এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিভাইডেড বাই 3। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিভাইডেড বাই 3। হ্যাঁ, কারণ ওটাকে যদি অ্যাকচুয়ালি দেখি তো বাইসেক্ট করছে, তো ইকুয়ালি স্যার হয়ে যাচ্ছে না ডিস্ট্রিবিউট। প্রথমত হচ্ছে এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে কি? দুটো বাহু আমার সমান হবে, 3 নম্বর বাহুটা সমান নয়, দ্বিতীয়, নাকি? তাই তো, আইসোসেলেস ট্রায়াঙ্গেল ও হ্যাঁ, সমদ্বিবাহু সরি ত্রিভুজ। সরি সরি। তাহলে এবারে সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে তুমি যদি একটু অবজার্ভ করতে, তাহলে এখানে দেখতে এই যে ভ্যালু গুলো রয়েছে, এই সমদ্বিখণ্ডক গুলোর যে এই যে লেন্থটা রয়েছে, দিস লেন্থ ইজ মাচ মোর গ্রেটার দ্যান দিস লেন্থ, ফ্যাক্ট। তাহলে তুমি এটাকে ট্রায়াঙ্গেলের এরিয়া ডিভাইডেড বাই 3 তো করতে পারলে না, বুঝতে পারলাম? তাহলে হ্যাঁ কি স্যার। করব? তাহলে কি করব? আর কার মাথায় কি আইডিয়া আসছে সেটা আগে একটু একটু করে শেয়ার করো। I must say this is one of the beautiful problem, one of the most beautiful problem. Okay, স্যার এই এর লেন্থ দেওয়া আছে। AE, হ্যাঁ স্যার। AE এর লেন্থ আমার কিভাবে প্রয়োজন হবে, বা প্রয়োজন হলো আমি সেটা বার করতে পারবো না কেন? কারণ এটা তো একটা স্কোয়ার, 10 by 10, and this is the 7.5 দেওয়া আছে এখানে। স্যার So, হ্যাঁ বলো। ফার্স্ট এখানে 7.5 আছে, এদিকে 10 কিলোমিটার আছে। এটা এরিয়াটাকে বার করবো, নিয়ে মাঝে এ বি ই যে ত্রিভুজটা আছে ওটা বাদ দেবো, তারপর ওটা বেরোবে। আরেকবার রিপিট করো, আরেকবার বলো, নাম দিয়ে বলো। এখানে একটা তো রেক্টেঙ্গেল আছে, ফার্স্টে রেক্টেঙ্গেলটা বার করতে হবে। রেক্টেঙ্গেল ফার্স্টে বলতে স্যার রেক্ট্যাঙ্গেলটা। এদিকে 7.5 আর এদিকে 10 কিলোমিটার। হুম, হ্যাঁ, তারপর স্যার ট্রায়াঙ্গেল আছে এ বি ই, এটার এরিয়া বার করবো, তারপর যেটা আছে ওটা বেরিয়ে যাবে। শুরু করো, কত আসছে বলো। সৃজনী, মাথায় কোনো আইডিয়া আসছে তোমার? না স্যার, বুঝতে পারছি না। মানে প্রবলেমটাই বুঝতে পারছো না, না এই না ম্যাম, অঙ্কটা কিভাবে না স্যার, করবে? প্রবলেমটা বুঝতে পারছি কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না। হুম, স্নেহা? বর্ষা? না স্যার। চলো অঙ্কটা করা যাক। অঙ্কটার মধ্যে জটিলতা নেই, অঙ্কটার মধ্যে একটু বুদ্ধিমত্তা প্রয়োজন। কি জিনিস দেখো, ত্রিভুজ AB4, কালারটা চেঞ্জ করো। ওকে, ত্রিভুজ AB4 কোনটা? ত্রিভুজ AB4, ওকে, দিস ইজ দ্য ত্রিভুজ আই এম টকিং অ্যাবাউট। বুঝতে পারলে? ত্রিভুজ AB4, ঠিক আছে? ত্রিভুজ AB4 এর কত এরিয়া? ত্রিভুজ AB4 এর এরিয়া কত, কেউ বলতে পারবে আমায়? হাফ অফ স্যার ওয়ান হাফ, এবি, হাফ ইন্টু ত্রিভুজ 7.5 AB4 ইন্টু or half হাফ divided ইন্টু by into 100. হ্যাঁ, 100 কোথা থেকে গেল? এই সরি স্যার, 10 কিলোমিটার আছে না? হুম, তাহলে হাফ ইন্টু 7.5 ইন্টু 5 5 ফাইভ 5 হবে স্যার ওটা। থ্যাংক ইউ, স্কোয়ার কিলোমিটার। ও সরি, হ্যাঁ স্যার, ঠিক আছে। স্কোয়ার কিলোমিটার, দ্যাট ইজ ইকুয়াল টু 18.75 স্কোয়ার কিলোমিটার। ওকে, ঠিক আছে, ওকে। নাও
তারপরে কি আছে? তারপরে আমাদের কাছে প্রয়োজনীয় জিনিস কি? একটু আগে আমাকে কে জিজ্ঞেস করছিল এই তেরচা বাহুগুলো? মনীষ। তেরচা বাহুগুলোর বার করতে পারবো না আমরা মনীষ? ভেবে বলো তো। এ বি ইজ ইকুয়ালস টু, যদি আমি লিখি আচ্ছা তার আগে আমি আর এক কাজ করি, একটু সে এ ট্রিগোনোমেট্রি বি স্কোয়ার ইউজ করি। আচ্ছা আমি এ বি যদি, স্কোয়ার আচ্ছা দেখো আমি যদি এটা লিখি tan theta is equals to 5/7.5 is equals to 0.667, that implies theta is equals to 33.71 degree, এটা লিখতে পারি কিনা আগে বলো। tan theta is equals to হ্যাঁ স্যার 5/7.5, কি করে? তাহলে এখানে থিটা বলতে কোন থিটাটাকে বোঝাচ্ছি মনীষ? দিস থিটা, দিস ইজ মাই থিটা। ওকে, সিমিলারলি এটাও হতে পারে, ঠিক তাই তো? আমি যদি এই হ্যাঁ ত্রিভুজটার স্যার ক্ষেত্রে এই থিটাটা, তার মানে ট্যান থিটা কত হচ্ছে? লম্ব, লম্ব হচ্ছে দিস ইজ 5, এইটুকু 5, এইটুকু 5, তাই না? দিস ইজ 5 এন্ড সরি সরি হ্যাঁ, তো দিস ইজ 5 আর এই অংশটুকু হচ্ছে 7.5, দিস ইজ 7.5। ওকে, সো 5/7.5 দ্যাট ইজ ইকুয়ালস টু থিটা ইজ ইকুয়ালস টু তোমার 33.71 ডিগ্রি, দিস থিটা অর দিস থিটা। ঠিক আছে, তাহলে এইবারে আমরা থিটা পেয়ে গেলাম। তাহলে এই থিটাটা যদি আমরা পেয়ে যাই, এবি এর ভ্যালু বার করতে পারবো? এবি এর ভ্যালু স্যার বার করতে পারবো ইজিলি, বলো। সেটা যদি এ বি স্কোয়ার সমান A4 স্কোয়ার প্লাস B4 স্কোয়ার করা যায় তাহলে তো এ বি বেরিয়ে যাবে। খুব সহজে বেরিয়ে যাবে, ধন্যবাদ, আগে বলতে পারতে। তাহলে এটা এবি এর ভ্যালু করলাম কত আসছে বলো? 9.01 আসছে? এরকম 9.01। ঠিক ঠিক বলেছো, তুমি আরো সুন্দর কাজ করেছো, এর থেকেও ভালো। কারণ হচ্ছে এখানে ক্যালকুলেটরের মিনিমাইজেশন মানে মিনিমাম এফোর্ট লাগবে। বলো এবি স্কোয়ার, আচ্ছা কৃষ্ণ যেটা বললো সেটা হচ্ছে এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু A4 স্কোয়ার প্লাস B4 স্কোয়ার, তাই তো? তাহলে A4 মানে কি? A4 মানে 7.5 স্কোয়ার প্লাস B4, B4 মানে কি? 5 স্কোয়ার, হেন্স AB ইজ ইকুয়ালস টু কত এলো? থ্যাংক ইউ কৃষ্ণ, প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত এলো? 9.01। 9.0152 নাকি কিলোমিটার। হ্যাঁ সো স্যার। এবি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এবি এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম স্যার। তাহলে এবার এইটুকু অংশ, তাহলে এবি যদি গোটাটা হয় তাহলে A1 লম্ব সমদ্বিখণ্ডক, সো লম্ব সমদ্বিখণ্ডকটা কতটা হবে? এইটুকু অংশ কতটা হবে? স্যার A1 অর্ধেকটা হবে। অর্ধেকটা হবে, দ্যাট ইজ কত? 4.5076। 4.50, আচ্ছা যাই হোক 8 করে দিলাম আমি, ঠিক আছে, কিলোমিটার। সো 4.508 কিলোমিটার। তাহলে এবারে একটু আমাকে ধ্যান দিয়ে বলো তো আমার দরকারটা কি ছিল? আমার দরকার ছিল A1 2 3 A। সো আমি এই মাঝ বরাবর যদি অংশটা কেটে নিই, তাহলে এইখান থেকে তুমি আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছ সৃজনী? এইখানে আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে এই ত্রিভুজটা এবার তুমি বার করতে পারবে? এই বাহুটার ভ্যালু জানো, এই অ্যাঙ্গেলটার ভ্যালুও তুমি জানো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে তুমি বার করতে পারবে? হ্যাঁ স্যার, বার করা যাবে। কি করে বার করবে? স্যার অ্যাঙ্গেলটা লাগবে এ অবশ্য টু পরে, বলো। স্যার A2 ইকুয়াল টু এ, আর এই যে A1 এর স্কোয়ার প্লাস 1 2 এর স্কোয়ার, তার রুট ওভার। তো 1 2 এর ভ্যালু তুমি জানো কত? 1 2 এর ভ্যালু তো তুমি জানো স্যার না বাবু। ওটা থিটা থেকে বার করতে হবে। ইয়েস, তো 1 2 এর ভ্যালুটা থিটা থেকে কত বেরোবে? 1 2 এর ভ্যালুটা কত বেরোবে? আমি মাথার উপর একটা বার লাগিয়ে দিলাম যাতে মানে ইন্ডিকেট করে এটা বাহু, ওকে, লেন্থ। সো 1 2 ইজ ইকুয়ালস টু হাউ মাচ? A1 tan 33.71 ডিগ্রি, ঠিক? এটা 90 ডিগ্রি। একদম স্যার। ওকে, নাও
হাউ মাচ ইট ইজ কামিং, কত আসছে? আরে বাপরে, কত আসছে? 3.008 কিলোমিটার। ওকে, সো 1 2 ইজ ইকুয়ালস টু এই ভ্যালুটা কত? 3.008 কিলোমিটার। তাহলে হ্যাঁ স্যার এখন এটা আমার আসছে। প্রশ্ন এটাই আসছে। তাহলে আমি আগের অংশটা একটু মুছি, ঠিক আছে? আগের অংশটা একটু মুছলাম। ওকে, নাও আমরা এবার তাহলে কি বার করব, সেটা হচ্ছে ত্রিভুজ A12। ত্রিভুজ A12 ইজ ইকুয়ালস টু কত? হাফ ইন্টু A1 ইন্টু 1 2। ওকে, দিস ইজ that is equal to half into 4.508 into 3.008, that is equal to 6.78 square kilometer. Okay, okay, now তাহলে এইবারে এইখান থেকে যদি আমরা বার করি, আমাদের যেটা ডিজায়ার্ড জোন ছিল A1 2 3, A1 2 3 A। ওকে, A1 2 3 A, এটা কি? এটা হচ্ছে মূলত 2 ইন্টু ত্রিভুজ A12, কারণ এই সাইডের যা এরিয়া এই সাইডেরও তাই এরিয়া, বিকজ দিস ইজ কমপ্লিটলি প্রতিসম। ওকে, এটা হচ্ছে সিমেট্রিক ফিগার। সো what we get, 2 into 6.78 square kilometer, that's equal to 13.56 kilometer square. Okay, so A, এই রেন গেজের কতটা এরিয়া নিজের আন্ডারে রয়েছে, মানে এর ইনফ্লুয়েন্সে রয়েছে 13.56 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে স্যার? ওকে, হ্যাঁ স্যার। তাহলে এবারে সেকেন্ড ভদ্রলোক কে আসছে? সেকেন্ড ভদ্রলোক আসছে যে বি। বি এর ইনফ্লুয়েন্স জোন কত ছিল? বি এর ইনফ্লুয়েন্স জোন ছিল ফর বি, বি দ্য ইনফ্লুয়েন্স বি জোন, ওয়ান বলো বি 1 ওয়ান 4। 2 4। আচ্ছা মাঝে ওটা কিছু নাম দিয়েছেন? কিসের? আচ্ছা, বি কে আচ্ছা অত 5 আর অত ভাগে দিয়ে লাভ নেই, ছেড়ে দাও। 5 আর 7 এর বলো মাঝে, বলো। 5 আর 7 এর মাঝে কিছু নাম দিয়েছেন স্যার ওটা? স্যার ওই দুটো যে না কাটিং না অংশ, না, এটা থেকে কোনো নাম নেই। হ্যাঁ, এখানে নাম আছে তো, 6টা বাদ গেছে। 6 দিয়েছিলেন। হুম হুম। ওটা তো মুছে আচ্ছা, তাহলে বি এর ইনফ্লুয়েন্স জোন কি হবে বলো? বি বি 1 1 2 2 4 6 5 4 বি 6। 5 বি। হ্যাঁ 5B, সরি 5B। ঠিক আছে, তাহলে এবারে এর স্যার মধ্যে দেখো। হ্যাঁ বলো। স্যার স্যার বলছি বলো। যদি সি এরটা ডি এরটা বার করে মেন জোন থেকে ওই এই এ বি সি তিনটে বাদ দিয়ে তাহলে যদি আবার ভাগ করে দিই তাহলে তো বি আর ডি টা সহজেই বেরিয়ে যাবে স্যার। যদি সি এর জোনটা তুমি আইডেন্টিফাই করলে, হ্যাঁ মানে তারপরে ওটা ডি স্কোয়ার এর আছে, জোনটা আইডেন্টিফাই করলে, করলে নিয়ে। দুটো স্কোয়ার আছে, তারপরে হুম এই যে পুরো ক্যাচমেন্ট এরিয়া থেকে এ হুম সি আর ডি টা বিয়োগ করে দিলাম, দিয়ে তারপর 2 দিয়ে ভাগ করে দিলে বি আর ডি টা তো বেরিয়ে যাবে, কারণ দুটো তো সব সমান হুম সমান আছে স্যার। হুম, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার আচ্ছা, আমার সেইভাবেই আরেকটা করো। স্যার কোশ্চেন আছে এটাতে। বলো বলো। স্যার আমাদের বলো। থার্ড পয়েন্টটাতে কি বলা হয়েছিল যে ড্র দ্য পারপেন্ডিকুলার বাইসেক্ট অন ইচ সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, এটা বলা হয়েছিল তো? হুম 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 তো এবারে যদি আপনি যে বের করেছেন এটা দেখুন, হুম A1 এটা আমরা অনেক হুম কষ্ট করে বার করলাম, যেটা 4.508 কিলোমিটার এসেছে, ঠিক আছে? কিন্তু অ্যাকর্ডিং টু যে আমাদের প্রথমে ওই থার্ড স্টেটমেন্টটাতে বলা হয়েছিল, তাহলে সেই হিসাবে তো আমি ডাইরেক্ট 5 নিয়ে করতে পারতাম। ডাইরেক্ট 5, যেহেতু এই সাইডটা আমাদের 10 সেন্টিমিটার দেওয়া আছে, সরি হুম 10 কিলোমিটার দেওয়া আছে, তো হুম বাইসেক্ট করা আছে, তাহলে আমি ওটাকে স্যার 5 নিয়ে করে দিতে পারতাম। বুঝতে পারলেন স্যার আমি কি বললাম? না, বুঝতে পারলাম না, আরেকবার রিপিট করো। মানে স্যার থার্ড স্টেটমেন্টটা আপনার মনে আছে তো? আপনি কি বললেন? হ্যাঁ। হুম হুম ওই হুম যে বাইসেক্ট পারপেন্ডিকুলার,
প্রত্যেকটা হুম, ট্রায়াঙ্গেলের সাইড থেকে। হুম, কিন্তু যখন এটা আমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে এখানে যে আপনি সলভটা করলেন, হুম, তো আমাদেরকে দেখতে হলো যে A1 এই জিনিসটা আমরা বার করেছি। হ্যাঁ তো করেছি। A1 ইজ ইকুয়াল টু কত আমরা বার করলাম? 4.508 কিলোমিটার। 4.508 কিলোমিটার, হ্যাঁ। এটা বের করেছি। হুম, যেখানে আমি হুম। স্টেটমেন্ট থেকে যদি করতে যাই তাহলে স্যার এটা অলরেডি 10 কিলোমিটার দেওয়া আছে, তো স্টেটমেন্ট হিসাবে যদি আমি ধরি তাহলে তো এটা আমি ডাইরেক্ট 5 নিয়ে নিতে পারি। এই কোথায় 10 কিলোমিটার দেওয়া আছে? ও আচ্ছা, বুঝেছি তোমার প্রবলেম, বুঝেছি। স্যার ওটা আমি অতক্ষণ কনফিউজ হয়ে আছি, ওই জন্য চুপচাপ। না 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 না, বুঝেছি তোমার সমস্যাটা, বুঝেছি। বাবু, তোমায় একটা জিনিস গুলিয়ে ফেলেছো, সেটা হচ্ছে আমি আমার প্রবলেম স্টেটমেন্টে এই স্কোয়ারের বাহুগুলো ডিনোট করেছি, আর এই স্যার সাইডটা কোশ্চেনটা ডিনোট দেখিনি করেছি। আমি অ্যাকচুয়ালি। তাহলে কোয়েশ্চেনে কি ছিল? স্কোয়ার অফ সাইড 10 কিলোমিটার ও ঠিক অ্যান্ড আছে দেন ঠিক আছে, হাইট হ্যাঁ হলো স্যার বুঝতে পেরে 700। গেছি। সরি ঠিক আছে। স্যার, ওকে। এটার জন্য আমি অতক্ষণ ধরে কনফিউশনে চুপচাপ আছি। না, আমি কালকে রাতে তোমাদের দিয়ে দিয়েছিলাম। যাই হোক, দেখো। আচ্ছা, তাহলে হ্যাঁ, বর্ষা যেটা বলেছে ঠিক আছে, আমরা সেই পদ্ধতিতেই এগোই। ঠিক বলেছে বর্ষা, চলো তাই করি। স্যার বর্ষা আরো কি সহজেই। বললো? বর্ষা কি বললো? বর্ষা বললো যে এন্টায়ার ক্যাচমেন্ট এরিয়াটা আমি যদি আগে বার করে নিই, এবং সেখান থেকে আমার সি এর যে ইনফ্লুয়েন্স জোন, ডি এর যে ইনফ্লুয়েন্স জোন, এবং এ এর যে ইনফ্লুয়েন্স জোন যেটা আমরা ক্যালকুলেট করেছি, সেইটাকে ভাগ করে দিই, তাহলে যে অবশিষ্টাংশ থাকছে সেইটাকে 2 দিয়ে ভাগ করে দিলে আহ, আমার এই বি এর অংশগুলো পড়ে থাকে। ঠিক আছে, আমরা করতে স্যার থাকি, তাহলে স্যার বুঝতে পারবো। এমনিতেও তো ওটা সহজেই বেরিয়ে যাবে, কারণ এখানে A4B থেকে যদি হুম, A21টা যদি বাদ দিই তাহলে এই জায়গাটা বেরিয়ে যাবে, আর এখানে স্কোয়ারটা তো বেরিয়ে যাবে সহজেই। হুম, বেরিয়ে যাবে। মানে যে কোনো মেথডই আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে এবারে কত আসতে চাইছে সেই ভ্যালুটা এবার তোমরাই বলো কোন অ্যাপ্রোচে করাই যাবে। যে কোনো একটা অ্যাপ্রোচেই করা যাক। ঠিক আছে, কোন অ্যাপ্রোচে করা যেতে পারে বলো? স্যার, বলো, আমি একটা কথা বলবো। বলো। স্যার 1 to 4 বিটা যদি বার করি তাহলে কি আর কিছু করতে হবে? 1 to 4 বি, 1 to 4 বি তো ইজিলি বেরিয়ে যাবে। হ্যাঁ, তো ওটা বেরিয়ে গেলে আরেকটা ওইদিকে স্কোয়ার বেরিয়ে গেলে তো হয়ে গেল সব। মানে ওটাকে মাইনাস করে নিয়ে ওই দিক থেকে অ্যাড করবে নাকি, এই বি এর ইয়েটা, ঠিক আছে, হ্যাঁ। চলো অত এরিয়াটা। ঝামেলা করে লাভ নেই। তো আমি আমি অনেকগুলো পসিবিলিটি আছে এটাতে। অনেকগুলো পসিবিলিটি আছে, আমি আপাতত একটা পসিবিলিটি এখানে ইমপ্লিমেন্ট করছি, বাকিগুলো তোমরা চেক করে নাও যে তোমাদের ওই পদ্ধতিতে এটা আসে কিনা। ঠিক আছে, সো আমি এটা মুছলাম। ওকে, ওকে, চলুন। তাহলে আমরা যদি বি এর যে এরিয়াটা হচ্ছিল, সো বি এর এরিয়াটাকে আমি আরেকবার লিখলাম। বি বি ওয়ান টু ফোর B1 2 4 6 5 বি। ওকে, অলওয়েজ ক্লোজ করব এরিয়াটাকে, এখানে বি তে গিয়ে 5-এ ছাড়বো না, বি অব্দি টেনে নেবো, নিয়ে ক্লোজ করব। ওকে, সো এটাকে আমরা লিখতে পারি এরিয়া অফ B1 2 4 B প্লাস B5 6 4। ওকে, প্লাস B5 6 4 বি ফাইভ তো বি সিক্স ফাইভ ফোর বি সিক্স ফোর বি হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। সো B1 2 4 B ইজ ইকুয়ালস টু কত আছে? B1 2 4 B এর জন্য আমি ধরে নিলাম এই এরিয়াটা হচ্ছে আমার এক্স। ওয়েট, লেখা পড়ছে না কেন?
হুম, হুম। ঠিক আছে, আমি এই এই ইয়েতে করছি আমি। ওকে, তোমাদের কাছে ছবিটা আঁকা আছে হোপফুলি। সো যদি আমি এক্স ধরি, ওকে, ট্রায়াঙ্গেল অফ B124B এর যদি এরিয়াটাকে আমি এক্স ধরি, দেন 2x প্লাস 13.56, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 10 ইন্টু 7.5। ওকে, সো মানে আমি যেটা বলতে চাইছি, এখানে আর এডিট করা যাচ্ছে না কেন জানি না। Okay, স্যার স্ক্রিনটাকে স্প্লিট করে দুটো একসাথে হবে না কাজ? ওই ছবিটা দেখা যেত, আপনি এইদিকে কাজটা করতে পারতেন। ঠিক আছে, আমি যেটা আপাতত বক্তব্যটা রাখছি, দেখো, সেটা হচ্ছে যে এই অংশটা হচ্ছে আমার, এই অংশটাকে আমি এক্স ধরেছি B124B। ওকে, দ্যাট ইজ এই যে রিমেনিং অংশটা, পাতাটা চেঞ্জ করে দিচ্ছে না, না নিচ্ছে না, হ্যাং করে গেছে মনে হয়। ডিসকার্ড, ওয়েট, হুম, হুম, ফিউজ হয়ে গেছিল। আবার সবটা করতে হবে গো, চলো দেখি। ওকে, চলো অ্যানিমেশনেই বুঝি। ওকে, সো আমার যে অংশটা ছিল, সেই অংশটা হচ্ছে দিস পোর্শন ইজ এক্স। ওকে, দিস পোর্শন পার্টিকুলারলি, দিস পোর্শন ইজ এক্স। সো এই পোর্শনটা যদি এক্স হয়, সিমিলারলি এটাও সিমেট্রিক ফিগারের জন্য এটাও এক্স। ওকে, দিস ইজ অলসো এক্স। সো 2x প্লাস আমার এই অংশটার এরিয়া কত বেরিয়েছিল, এই অংশটার এরিয়া বেরিয়েছিল 13.56। ওকে, সো 2x প্লাস 13.56 মানে হচ্ছে আমার যে টোটাল এই ত্রিভুজটা রয়েছে, এই টোটাল ত্রিভুজটার কত ক্ষেত্রফল, সেটা দাঁড়ায় হাফ ইন্টু 10 ইন্টু 7.5, দ্যাট ইজ ইকুয়াল টু, মানে এখান থেকে আমি যদি এক্স বার করি তাহলে আমি সেটা পাই 11.97 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, সিমিলারলি আমার বি এর ইনফ্লুয়েন্স জোন কতটা, বি এর ইনফ্লুয়েন্স জোন হচ্ছে এইটা, বি এর ইনফ্লুয়েন্স জোন হচ্ছে আমার গোটাটা। ওকে, সো বি এর ইনফ্লুয়েন্স জোন যদি গোটাটা হয়, তাহলে এই এক একটা ছোট সেগমেন্ট কত করে, এই এক একটা ছোট সেগমেন্ট হচ্ছে, বলো এক একটা ছোট সেগমেন্ট কত, 10/10 ডিভাইডেড বাই 4। ঠিক, তাহলে টোটাল এরিয়াটা কত, না টোটাল বি এর যে আমার কি বলবো, বি এর যে ইনফ্লুয়েন্স জোন, সো বি এর যে ইনফ্লুয়েন্স জোন, টোটাল বি এর যে ইনফ্লুয়েন্স জোন, that is area for B. Area for B is equals to 11.97 divided by এই যে টোটাল 100, এটা টোটাল 100, কেন 100, এটাও 10, this 25। is 10, হ্যাঁ সরি 10 স্কোয়ার কিলোমিটার, এই 10 কিলোমিটার বাই এটাও 10, so this is 10 কিলোমিটার, so 25, so 100 divided by 4, that is equals to 11.97 plus 25, that is equals to 36.97 স্কোয়ার কিলোমিটার। সিমিলারলি সি এরটা তো খুব ইজি, সি এর যে ইনফ্লুয়েন্স এরিয়া সেটা 25 এন্ড ডি এর যে ইনফ্লুয়েন্স এরিয়া সেটা হচ্ছে 25। তো আমরা আজকে মোটামুটি এই বিষয়টা নিয়ে তো আর দ্বিমত নেই যে আমরা কিভাবে ইনফ্লুয়েন্স এরিয়া গুলো বার করতে হয় ফর ইচ স্টেশন, তাই না? তো এটা নিয়ে আমরা আলোচনা করলাম। এইবারে
তাহলে এবার তো গেল আমাদের ইনফ্লুয়েন্স এরিয়া গুলো আমরা ক্যালকুলেট করতে পেরেছি। তাহলে এবারে ইনফ্লুয়েন্স এরিয়া গুলো যদি আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে এবারে গোটা জিনিস থেকে আমি কিভাবে এই গোটা জিনিসটা থেকে আমি কিভাবে আমার এই যে ক্যাচমেন্ট এরিয়াতে এই এই বিভিন্ন লোকেশনের স্টেশন গুলো বিভিন্ন ডেটা রেনফলের ডেটা কালেক্ট করেছে, সেখান থেকে আমি কিভাবে আইডিয়া করব যে আমার টোটাল ক্যাচমেন্টে কত পরিমাণের বৃষ্টিপাত হয়েছে। সো আমি একটা টেবিল বানালাম। ওকে, সো টেবিলে কি করেছি না, টেবিলে বেসিক্যালি আমি এ রেন গেজ কত রেনফল কালেক্ট করেছে 23, পলিগনটা কি না মানে ওর ইনফ্লুয়েন্স জোনটা কি, বেসিক্যালি ইনফ্লুয়েন্স জোন এর ক্ষেত্রে কত 1 2 3 A1। ওকে, সো দিস জোন বেসিক্যালি যেটা আমরা প্রথমেই ক্যালকুলেট করেছি, এর পলিগন তার এরিয়া কত 13.54, আমাদের এসেছিল 13.56 অ্যারাউন্ড, যাই হোক। তাহলে তারপরে আমরা কি বার করেছি, প্রথম দিন আমরা কি বলেছিলাম যে রেনফল যেদিন আমরা মেজারমেন্ট করতে শিখেছিলাম যে রেনফল ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ ডেপথ, মনে পড়ছে? রেনফল ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ ডেপথ। তারপরে কি বলেছিলাম, তারপরে আমরা কি বলেছিলাম রেনফল ডেপথের টার্মসে কেন আমরা মেজার করি? স্যার ভলিউমটা খুব ইজিলি কনভার্ট করা যায় বার করতে পারবো। তার মানে precipitation is expressed in terms of depth to which rainfall water would stand on area if all rains were collected on it। মানে আমি যদি গোটা জায়গাটার জলকে এই জায়গাটাতে দাঁড় করিয়ে রাখতাম, তাহলে এই জায়গা গোটা জায়গাটাতে এত 23 সেন্টিমিটার মতন জল দাঁড়িয়ে থাকতো। তাহলে এই রেন গেজটা এই এত এরিয়ার জন্য যে বৃষ্টির জল ধারণ করেছে, তার মানে ও মূলত কত ভলিউমের রেনফল কালেক্ট করেছে, এরিয়া ইনটু বৃষ্টিপাত, ঠিক আছে? সো বেসিক্যালি দ্য ভলিউম কালেক্টেড বাই অর ভলিউম রিপ্রেজেন্টেড বাই ইচ রেন গেজ স্টেশন, রেনফল স্টেশন, ঠিক আছে? সো পি এ এটা বেসিক্যালি কি ডিনোট করছে, এটা ডিনোট করছে যে ভলিউম কালেক্টেড বাই ইচ rain gauge. So PI into AI মানে এটা বেসিক্যালি কি, তাহলে 13 into 542 into 23, এটা যদি গুণ করি তাহলে আমি পাবো 311.466। সিমিলারলি বি স্টেশন কতটা পরিমাণের, যদি আমি এটাকে ভলিউমের টার্মস এক্সপ্রেস করতাম, তাহলে আমি পেতাম 32 মাল্টিপ্লাইড বাই 36.979, কত আসে 1183.328। সিমিলারলি সি এর এগেনস্টে কত 37 into 25, দ্যাট ইজ 925, ঠিক আছে? ডি এর এগেনস্টে কত সেটাও বার করলাম, ডি এর এগেনস্টে ডি 40 রেনফল কালেক্ট করেছে এবং ডি এর কতটা এরিয়া 25, সো অল টুগেদার 1000। বলো P1 A1 এর ইয়ে কি স্যার, মান? P1 A1 এর মান, প্রশ্নটা বলো, একবার বুঝতে পারলাম না। সেই ইউনিটটা কি হবে স্যার? P1 এর ইয়ে কত ছিল বলো, আমাদের কোশ্চেনে P1 কত কিসে ছিল, মিলিমিটার আর সেন্টিমিটার? স্যার মিলিমিটার। মিলিমিটার সব সেন্টিমিটার ছিল। সেন্টিমিটার এক্সপ্রেস থাকে। মিলিমিটার, সেন্টিমিটার কত ছিল? আচ্ছা স্যার, এটা রেন গেজ গুলো তো একটা রেগুলার শেপে ছিল, তাই তাই একটু ইজি হলো। যদি ইরেগুলার শেপে থাকে খুব স্যার জটিল হয়ে যায় না? সেই জন্য প্রথম দিন আমি একটা যন্ত্রের নাম বলেছিলাম, সেই যন্ত্রটার নাম কি, প্ল্যানিমিটার। প্ল্যানিমিটার দিয়ে কি করে, ক্যাচমেন্টটাকে স্যার একটা ওর নির্দিষ্ট স্কেলে ড্র করার পরে পেরিমিটারটাকেও মাপে আর এরিয়াটাকেও মাপ করে না। ইয়েস, সেই জন্য ওটা প্ল্যানিমিটারটা ইউজ করা হয়। মানে যেটা আইসোহাইটাল মেথড, সেই মেথডে যেটা মোস্ট অ্যাকিউরেট মেথড, সেখানে আমরা প্ল্যানিমিটারের ইউজ করি। না স্যার, বলতে চাইছি আমাদেরকে আবার পরীক্ষার সময় ওটা সলভ করতে দেবে না তো, ইরেগুলার শেপ? না
না ইরেগুলার সেট। সো P1 এর ইউনিট কত? P1 এর ইউনিট এখানে আমাদের প্রবলেমে ছিল মিলিমিটার, আর এরিয়ার ইউনিট কত ছিল? কিলোমিটার স্কোয়ার। সো টোটাল ইউনিট কি হলো? আমার যে ভলিউম আমরা পাচ্ছি P1A1 এর ইউনিট হচ্ছে কিলোমিটার স্কোয়ার ইন্টু মিলিমিটার। ঠিক আছে? সো বেসিক্যালি এটা কি সিগনিফাই কি করছে? এটা সিগনিফাই করছে ভলিউম অফ রেইনফল কালেক্টেড বাই ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল স্টেশন। ঠিক আছে সৃজনী, বুঝতে পারলে এটা ফিজিক্যালি কি সিগনিফাই করছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো এমনি করে প্রত্যেকটা রেন গেজ কত কত নিজেদের রেসপেক্টিভ জোনে, নিজেদের রেসপেক্টিভ যে ইনফ্লুয়েন্স জোন আছে সেইখানে কতটা বৃষ্টিপাত কালেক্ট করেছে ভলিউম হিসাবে, সেটা আমরা বার করলাম। তো সার্বিকভাবে, আই রিপিট, তো সার্বিকভাবে এই 6টা রেন গেজ, 1 2 3 4 5, এই 5টা রেন গেজ সার্বিকভাবে কতটা পরিমাণের জল একাঠা করেছে? সার্বিকভাবে কতটা পরিমাণের জল একাঠা করেছে তার মানে হচ্ছে এই সবগুলোর যোগ। আমি যদি বলি এ রেন গেজটা 311, বি রেন গেজটা অন্য কিছু, সি রেন গেজটা 925, ডি রেন গেজটা 1000 কিলোমিটার স্কোয়ার ইন্টু মিলিমিটার ভলিউম একাঠা করেছে, ই রেন গেজটা 1109, দিস ইজ 1109.37 স্কোয়ার কিলোমিটার ইন্টু মিলিমিটার, এত ভলিউমের জল কে রিপ্রেজেন্ট করাচ্ছে। দেন আমার টোটাল এই যে এরিয়া, টোটাল এরিয়াতে আমার টোটাল কত ভলিউমের জল জমেছে সেটা হলো 4529.164 ইউনিট, কত? কিলোমিটার স্কোয়ার ইন্টু মিলিমিটার। ঠিক আছে? তো এইবারে একটা জিনিস বলো যে আমার টোটাল যে ক্যাচমেন্ট, এই যে টোটাল যে ক্যাচমেন্ট এরিয়াটা, তার এরিয়া কত? এই টোটাল ক্যাচমেন্টের আমার এরিয়া হচ্ছে এই প্রত্যেকের ইনফ্লুয়েন্স জোন গুলোকে যদি আমি যোগ করে দিই, এটার এই ইনফ্লুয়েন্স জোন প্লাস দিস ইনফ্লুয়েন্স জোন প্লাস দিস ইনফ্লুয়েন্স জোন প্লাস দিস ইনফ্লুয়েন্স জোন প্লাস দিস ইনফ্লুয়েন্স জোন, এই সবারই ইনফ্লুয়েন্স জোন গুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে তো আমি টোটাল ক্যাচমেন্টের এরিয়াটাই পাবো। তাহলে তো আমি হ্যাঁ স্যার। সার্বিকভাবে গোটা ক্যাচমেন্টের এরিয়াটা পাবো। তার মানে সবগুলো যোগফল ইজ ইকুয়ালস টু 137.5 স্কোয়ার কিলোমিটার। তাহলে এবার একটা জিনিস বলো, আমি এই টোটাল ক্যাচমেন্ট থেকে এই 5টা ইয়ের থ্রু দিয়ে, এই 5টা রেন গেজের থ্রু দিয়ে আমি টোটাল যে ভলিউম পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু 4529.164 কিলোমিটার স্কোয়ার ইন্টু মিলিমিটার। এবং সেই ভলিউমটা আমি পাচ্ছি কত এরিয়ার জন্য? 137.5 স্কোয়ার কিলোমিটার এরিয়ার জন্য। তাহলে আমার টোটাল ক্যাচমেন্টে, মানে আমি বেসিক্যালি এটা বলতে পারি কি, তাহলে আমার ফাইনাল যে রেজাল্টটা পেলাম, আমি সেটাকে কি এইভাবে বলতে পারি? এই যে ফাইনাল রেজাল্টের বেসিসে আমি যদি এটা বলতে পারি যে 137.5 স্কোয়ার কিলোমিটার এরিয়া থেকে, এরিয়া from this much of area, square kilometer area, we are obtaining how much? 4529.164 কিলোমিটার স্কোয়ার ইন্টু মিলিমিটার। এই ভলিউমের রেনফল আমরা পাচ্ছি, এটা আমরা বলতে পারি। হ্যাঁ স্যার, বলতে পারি। ওকে, যদি এইটা আমরা বলতে পারি তাহলে আমার বাই ডেফিনেশন বৃষ্টিপাতের যে ডেপথের ভ্যালু ছিল, সেই ডেপথের ভ্যালুটা কত? ডেপথের ভ্যালু হচ্ছে যে গোটা এরিয়া, যতটা আমি বৃষ্টিপাত এককাঠা করতে পারি ডিভাইডেড বাই দ্য এন্টায়ার এরিয়া। হেন্স দ্য ডেপথ অফ রেনফল is equals to 4529.164 divided by 137.5 এত মিলিমিটার, 32.93 মিলিমিটার। সো আমি কি বলবো, এই চারটেতে তো আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বৃষ্টিপাত এসেছে। আমি কি বলবো, আমার এই টোটাল ক্যাচমেন্টে মিন প্রেসিপিটেশন কত? 32.93 মিলিমিটার। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। বলো। এবার একটু চোখ কান খুলে আমরা যদি দেখি ডেটাগুলোকে, ভালো করে দেখো ডেটাগুলোকে যদি দেখি, এখানে কত ছিল? 23, এখানে কত ছিল? 32, এখানে কত ছিল? 37, 40 and 30। ঠিক আছে? সো 23 প্লাস 32 কত হয় স্যার? 55। 55 প্লাস 37 কত হয়?
85 প্লাস 7 92, 92 প্লাস 40 কত হয়? 132, 132 প্লাস 30 কত হয়? 162। কটা রেন গেজ? 5টা। 162 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? স্যার 32.4। 32.4, হুম 32.4। তাহলে এবার একটা কথা বলো, যে আমার যদি বীজগাণিতিক সরি অ্যারিথমেটিক মিন যেটা যদি করি, আমি পাটিগাণিতিক গড় যদি বার করি, সেইটা আর যেটা থিসন পলিগন থেকে যেটা আসছে সেটা কি কাছাকাছি ভ্যালু? মানে এই ডেটার ক্ষেত্রে খুব একটা বেশি ভায়োলেট হলো না, বাট ভ্যালু দুটো এক নয়, তাই না? ভ্যালু দুটো এক নয়। কারণ হচ্ছে কি, এই তার মানে আমি আমার নর্মালি যে বৃষ্টিপাতটা হয়েছে, আমি যদি গ্রাউন্ড লেভেলে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ব্যাপারগুলো একটু বোঝার উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে বুঝবো যে এখানে আমার যতটা বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতটা এই অঞ্চলের দিকে অর্থাৎ এই রিজিয়নের দিকে যথেষ্ট পরিমাণে কম বৃষ্টি হয়েছে, রাদার এই জায়গাটার দিকে যথেষ্ট পরিমাণে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। কারণ কি, এই সাইডের রেন গেজ গুলো 37-40 করে জল বৃষ্টিপাতের ফলে এই সমস্ত রেন গেজ গুলোতে বৃষ্টি কালেক্টেড হয়েছে। whereas এ ই বি এই জায়গাগুলোতে অ্যাজ কম্পেয়ার টু বিশেষ করে এই যেখানে আছে, এই রেন গেজ স্টেশনটা যেখানে আছে, রেনফল মেজারিং স্টেশনটা, সেখানে যথেষ্ট পরিমাণে কম বৃষ্টিপাত হয়েছে অ্যাজ কম্পেয়ার টু ডি অর সি, তাই না? যেমনটা আমাদের ভারতবর্ষ হয়। তাহলে এগোই। ঠিক আছে, চলো। ওয়েট।